যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তিনি লিখেছেন, আবার এই অন্ধ চোখ দুটো পৃথিবীকে শেষবার মতো দেখেছিল আজ থেকে প্রায় 40 বছর আগে। তখন আমার বয়স ছিল 30 বছর। বসন্তের এক দুপুরে পুকুরে ডুব দিতে গিয়ে কি এক অজানা পোকার কামড়ে আমার দুনিয়াটা ঘন কালো অন্ধকারে ডুবে গেল। প্রথম মনে হতো আমার জীবনটাই শেষ। যে চোখ দিয়ে পৃথিবী দেখতাম, আলো দেখতাম, মানুষের মুখে হাসি ফোটাতাম, সেই চোখে যখন অন্ধকারের চাদরে মরে গেল তখন শ্বাস নিতে অনেক কষ্ট হতো। কিন্তু মানুষ বড়ই অদ্ভুত এক প্রাণী, সবকিছুর সাথে কেমন করে যেন মানিয়ে নিতে পারে। আমিও পেরেছিলাম। আমার বাইরের চোখ দুটো বন্ধ হয়ে গেলেও ভেতরের চোখ দিয়ে ধীরে ধীরে সবকিছুই দেখতে শুরু করলাম। এমন এক দৃষ্টি পেলাম যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আমি মানুষের শরীরের গন্ধ শুকে তার গলা স্বরে কাঁপুনি শুনে তার হৃদয়ের স্পন্দন অনুভব করতে পারতাম এবং ভেতরের সত্তাকে দেখতে পারতাম। আমি দেখতে পেতাম তাদের বনের আলো, তাদের আত্মার কালিমা। এই 40 বছর আমি এমন সব জিনিস দেখেছি যা পৃথিবীর কোনো আলো ঝলমল চোখে দেখতে পায় না। আমি দেখেছি ভালোবাসার অদৃশ্য বন্ধন, আবার দেখেছি ঘৃণার বিষাক্ত শিকড় কিভাবে আস্ত পরিবারকে ভেতর থেকে খেয়ে ফেলে। আমার এই অদ্ভুত অন্ধকার যাত্রার সঙ্গী হয়েছিল সে যাকে মানুষ ভয় পায়, কিন্তু আমার কাছে বন্ধুর চেয়ে অনেক বেশি ছিল। আমার বন্ধু বাড়িতে গোত্রের এক জিন। সে আমার চোখ, আমার কান, আমার ছায়ার সঙ্গী। আজ যখন হেমাদপুরের কথা মনে পড়ে তখন আমার এই অন্ধ চোখ বেজল গড়িয়ে পড়ে। সে এক অভিশপ্ত গ্রামের গল্প, যে গ্রামটা জীবন্ত থেকেও যেন মৃত হয়ে গেছিল। একটা গোটা গ্রাম রীতিমতো বোবা হয়ে গেছিল। এই গল্প কোনো সাধারণ ভূত প্রেতের ঘটনা নয়। এ হলো মানুষের ভেতরের শয়তানকে উস্কে দেওয়ার এক বিভৎস গল্প। এ হলো বিশ্বাস আর অবিশ্বাসের লড়াইয়ের গল্প। যাই হোক, ঘটনা শুরু করি, কি বলো দাদু ভাই? আমি তখন বললাম, জি দাদু ভাই বলুন না, আপনার ঘটনার জন্য তো এতক্ষণ অপেক্ষা করে আছি। দাদু ভাই ঘটনা বলতে শুরু করলো। ঘটনা বলার আগে জেফরি ভাই বলে রাখি, এটাই আপনাকে পাঠানো আমার সর্বপ্রথম কোনো ঘটনা ভৌতিক দুনিয়ার জন্য। আমি আয়ান চৌধুরী বলছি। আশা রাখি ঘটনাটি আপনার কাছে অনেক ভালো লাগবে, কেননা আপনি যেমন ঘটনা পছন্দ করেন আজ ঠিক তেমনই এক অদ্ভুত ঘটনা নিয়ে এসেছি, মারিত জিনের ঘটনা। তবে আসুন শুরু করি এই অসাধারণ ঘটনা। বলছেন দাদু ভাই, সেদিন ছিল শ্রাবণের শেষ দিক। একটানা বৃষ্টির পর আকাশটা সবে একটু ধরে এসেছে। উঠোনের শিউলি গাছের ভেজা পাতার গন্ধ আর মাটির সোদা গন্ধে আমার মনটা কেমন যেন ভরিয়ে রেখেছিল। আমি আমার ইজি চেয়ারে বসে তসবি পড়ছিলাম আর প্রকৃতির এক নীরব সঙ্গীত শুনছিলাম। আমার মন বলছিল, আজ কোনো এক ব্যতীত আত্মা আমার দরজায় তো করা নাড়বে। আমার এই অনুভূতি কখনো ভুল হয় না। রাগাম সংকেত কেমন যেন আমি পেয়ে যাই। সন্ধ্যার ঠিক আগে যখন পাখিরা ঘরে ফিরছিল না, আমি দূর থেকে একটা ক্লান্ত পায়ের শব্দ শুনতে পেলাম। শব্দটা ধীরে ধীরে আমার বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। সাধারণ হাঁটার শব্দ নয়, এ যেন এক পরাজিত সৈনিকের শেষ সম্বলটুকু নিয়ে ফিরে আসা। লোকটা আমার উঠোনে এসে থেমে গেল। তার নিঃশ্বাসের শব্দ আমি বুঝতে পারছিলাম। সে প্রচন্ড পরিমাণ মানসিক চাপের মধ্যে আছে। তার হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। কেউ আছেন? লোকটার গলাটা কেমন যেন স্বরটা কেঁপে উঠছিল। বোঝা যাচ্ছিল সে কান্না করছে, এবং বুঝতে পারছিলাম সে বহুকাল ধরে কাঁদেনি, কিন্তু তার আত্মা কাঁদছে। আমি শান্ত গলায় বললাম, আজি ভেতরে আসুন, দরজা খোলাই আছে। আগন্তুক আমার ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি একটা হিমশীতল স্রোত অনুভব করলাম।
কি তার নিজের শরীরে ঠান্ডা নয়, এ হলো তার বয়ে আনা হতাশার ভয়ের ঠান্ডা। তার শরীর থেকে দীর্ঘদিনের দুশ্চিন্তা আর একটা তেতো গন্ধ আসছিল। বসেন, কি নাম আপনার? আমি জানতে চাইলাম। আমার নাম মফিজ প্রধান, আমি হিমাদপুর গ্রাম থেকে আসছি। লোকটার কণ্ঠে ছিল একরাশ ক্লান্তি। হিমাদপুর নামটা শুনে বুকের ভেতরে কেমন যেন থমকে গেল। একটা সময় এই গ্রামের নাম ছিল মানুষের মুখে মুখে। হিমাদপুর সাপ্তাহিক হাট ছিল 10 গ্রামের সেরা হাট। মানুষের কোলাহল, বেচাকেনা, হাঁক ডাক, বাচ্চাদের হাসিতে জমজমাট থাকতো পুরো গ্রামটা। হিমাদপুরে তো অনেক নাম ডাক শুনেছিলাম। আপনার গলার স্বরে তো মনে হচ্ছে গ্রামটা ভালো নেই। আমি বললাম কথাটা। মফিজ প্রধান একটা দীর্ঘশ্বাস ফেললেন। সে দীর্ঘশ্বাসের সাথে তার শরীরের সমস্ত শক্তি বেরিয়ে গেল। তিনি বলতে শুরু করলেন, কবিরাজ সাহেব, আপনি কি শুনেছিলেন আমি জানি না, কিন্তু আমাদের গ্রামটা এখন আর আগের মতো নয় কবিরাজ সাহেব। আমাদের গ্রামটা না মরে গেছে। মানুষগুলো বেঁচে আছে, কিন্তু তাদের আত্মাগুলো মরে গেছে ভিতর থেকে। গ্রামটা বোবা হয়ে গেছে, একদম বোবা। তার কথাগুলো আমার বুকের মতো শেরের মতো বিঁধে গেল। জীবন্ত গ্রাম কিভাবে বোবা হয়ে যেতে পারে? আমি তাকে সবটা খুলে বলতে বললাম। মফিজ প্রধান যা বললেন তা আমার 40 বছরের অভিজ্ঞতা এক নতুন আতঙ্ক তৈরি করে দিল। গত কয়েক মাস ধরে রীতিমতো হিমাদপুর গ্রামটা ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছিল। যে গ্রামের মানুষ একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ত, তারা এখন সামান্য কারণে মুখে মুখে দেখা দেখি বন্ধ করে দিয়েছে। যে হাটে একটা সময় পা ফেলার জায়গা থাকতো না, সে হাট নাকি এখন খাঁকা করছে। দোকানিরা বসে থাকে, রীতিমতো ক্রেতা নেই। মানুষ ঘর থেকে বের হয়, কিন্তু কারোর সাথে কেউ কথা বলে না। সবার চোখে এক অজানা সন্দেহ, এক গভীর অবিশ্বাস। বাবা তার ছেলেকে বিশ্বাস করছে না, স্বামী তার স্ত্রীকে সন্দেহের চোখে দেখছে। বিবাহের মধ্যে জমির সামান্য সীমা থেকে ঝগড়া হচ্ছে এবং এরপর রক্ত দেখার জন্য মুখিয়ে আছে। খুনাখুনি লেগে যাচ্ছে। গ্রামের সবচেয়ে পুরনো বন্ধু যারা একসাথে বড় হয়েছে, তারা এখন একজন আরেকজনের ছায়াও মানায় না। এক অদ্ভুত অবস্থা। মফিজ প্রধান বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, কবিরাজ সাহেব, আমার নিজের কথাই ধরুন। আমার একমাত্র ছেলে যাকে আমি নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসতাম, সে কত কয়েক মাস ধরে আমার সাথে কথাই বলতেছে না। তার ধারণা আমি নাকি তার ভাগের জমিটা আমার ছোট ভাইয়ের ছেলেরে লিখে দেওয়ার ষড়যন্ত্র করতেছি। আমার স্ত্রী, যার সাথে আমি 40টা বছর পার করলাম, সে এখন আমাকে রাতের বেলা ঘুমানোর সময় ভয় ভয় দেখে। তার নাকি মনে হয় আমি তাকে বিষ খায় মারে ফেলাবো। আপনি বলেন, এর চেয়ে বড় নরক কি হতে পারে? আমরা সবাই একসাথে এই গ্রামের ভিতরে থাকাও যেন একটা নিঃসঙ্গ গ্রাম হয়ে গেছে। মনে হইতেছে কেউ যেন আমার কানে কানে অনবরত বিষ ঠেলে দিতেছে, একে অপরের বিরুদ্ধে কুমন্ত্রণা দিতেছে। তার কথা শুনতে শুনতে আমার 4-5টার বাতাস ভারী হয়ে আসছিল। আমি আমার আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে মফিজ প্রধানের অন্তরাত্মার দিকে তাকালাম। আমি দেখলাম তার ভেতরে একটা ভয় আছে, কষ্টে আর সন্দেহের জালে এমন ভাবে জড়িয়ে আছে যে প্রায় নিভো নিভো করছে। কিন্তু এর পেছনে আমিও ভয়ঙ্কর কিছু অনুভব করছিলাম। একটা সূক্ষ্ম অদৃশ্য জাল পুরো গ্রামটাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। এটা কোনো সাধারণ জিন বা ভূতের কাজ হতেই পারে না। এর শক্তিটা খুবই অন্যরকম। এর শক্তির উৎস মানুষের মন। আমি চোখ বন্ধ করে গভীরভাবে মনোযোগ দিলাম। আমার মনে হলো আমি যেন 1000 মাইল দূরে থেকে রীতিমতো হিমাদপুরের বাতাসটাকে অনুভব করতে পারছি। সেই বাতাসে কোনো বিশুদ্ধতা ছিল না, ছিল শুধু ঘৃণা, হিংসা আর অবিশ্বাসের বিষাক্ত বাষ্প। আমার মনে হলো আমি যেন লক্ষ লক্ষ ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছি, অভিশাপ, কুমন্ত্রণার মিথ্যার গুঞ্জন শুনতে পাচ্ছি। আমি চোখ খুলে মফিজ প্রধানকে বললাম, আপনার গ্রাম এক ভয়ঙ্কর অশুভ শক্তির কবলে পড়েছে। এমন এক সত্তা যে মানুষের রক্ত খায় না, এই মানুষের মনকে খায়, মানুষের মনকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তাদের ভেতরে বিশ্বাস, ভালোবাসাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আমার কথা শুনে মফিজ প্রধানের মুখের ভেতরে শেষ রক্তবিন্দু রীতিমতো শুকিয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই কবিরাজ সাহেব? আপনি আমাদের শেষ ভরসা। আপনি যদি আমাদের গ্রামটাকে বাঁচাতে না পারেন, তাহলে আমরা সবাই একে অপরকে মেরে ফেলাবো। আমি তাকে আশ্বস্ত করলাম আর বললাম,
উপায় নিশ্চয়ই একটা আছে, তবে তার আগে সে অশুভ শক্তির উৎস খুঁজে বার করতে হবে। আমাকে আপনার গ্রামে যেতে হবে। বফিস প্রধানের চোখে আমি প্রথমবারের মতো এক ঝলক আশা দেখতে পেলাম। তিনি আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, আল্লাহ আপনার ভালো করুক। আমি কাল সকালে আপনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। বফিস প্রধান চলে যাওয়ার পর আমার ঘরটা অস্বাভাবিক রকমের নীরব হয়ে গেল, কিন্তু আমার ভেতরের ঝড়টা তখনও থামেনি। আমি বুঝতে পারছিলাম আমি এক কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছি। এই লড়াইয়ের শারীরিক শক্তির কোনো মূল্য নেই, এ হলো ধৈর্যের লড়াই, বিশ্বাসের লড়াই। আমি খুব আস্তে আস্তে করে ডাকলাম, মারিদ, মারিদ। আমার ডাকার সাথে সাথে ঘরের কোণে থাকা এক পুরনো কাঠের সিন্দুকটার উপরে অন্ধকারটা যেন একটু বেশি ঘনীভূত হয়ে গেল। ঘরের তাপমাত্রা এক ঝটকায় অনেক বেশি কমে গেল। একটা শীতল বাতাস আমার শরীর ছুঁয়ে গেল, যে বাতাস ছিল পুরনো কবরস্থানের মাটির গন্ধ আর শুকিয়ে যাওয়ার রক্তের হালকা ঘ্রাণ। অন্ধকারের সেই ঘনীভূত রূপটা ধীরে ধীরে অবয়ব নিতে শুরু করলো। প্রথমে দুটো ঝনঝনে লাল চোখ অন্ধকারের মধ্যে ফুটে উঠল, তারপরে ধীরে ধীরে এক বিশাল আকৃতির কালো বিড়ালের অবয়ব স্পষ্ট হলো। তার শরীরটা ছিল মসৃণ, কুচকুচে কালো, এতটাই কালো যে শরীর থেকে রীতিমতো পিছলে পড়ছিল। তার কালোটা বিভৎস কালো। এটা ছিল মারিদ, আমার একমাত্র বিশ্বস্ত সঙ্গী। সে কোনো সাধারণ জিন নয়, সে হলো মারিদ, জিনের মধ্যে অন্যতম শক্তিশালী এবং বুদ্ধিমান প্রজাতি। সে তার রূপ পরিবর্তন করতে পারে। যখন সে আমার সাথে থাকে তখন সে কালো বিড়ালের রূপেই থাকে। তার সাথে আমার কথা বলার জন্য মুখের ভাষার প্রয়োজন হয় না, আমাদের যোগাযোগ হয় মনে মনে, আত্মার মাধ্যমে। আমি আমার মনের চোখ দিয়ে তার দিকে তাকালাম। সে আমার মনের কথা পড়তে পারছিল। সে বলল, প্রভু, আপনার চেহারায় আজ চিন্তার ভাঁজ ফুটে উঠেছে। এই মানুষটা কি কোনো খারাপ খবর নিয়ে এসেছে? মারিদের চিন্তায় আমার মাথায় প্রতিধ্বনিত হলো। আমি উত্তর দিলাম, খবরটা শুধু খারাপ নয় মারিদ, ভয়াবহ খারাপ। একটা আস্ত গ্রামকে এক অশুভ সত্তা গ্রাস করে ফেলেছে। এমন এক সত্তা যার কোনো শারীরিক রূপ নেই। সে মানুষের মনের ভিতরে বাসা বেঁধে ফেলেছে, তাদের আত্মাকে বিষাক্ত করে তুলেছে। আমি কাল ভোরে হিমাতপুর যাব। তোমাকে আমার চোখ হয়ে কাজ করতে হবে। তোমাকে সেই গ্রামের অলিতে গলিতে প্রতিটা মানুষের নিঃশ্বাসে মিশে গিয়ে খুঁজে বার করতে হবে সেই কোপ অন্তরার উৎস। মারিদ কোনো শব্দ করল না। তার চোখ লাল দুটো একবার রীতিমতো তপ করে জ্বলে উঠল, যার অর্থ আমি বুঝে গেলাম সে প্রস্তুত। এই নীরব সম্মতি ছিল তার একমাত্র ভয়ঙ্কর শক্তির আভাস। পরদিন ভোরে বফিস প্রধান এক গরুর গাড়ি নিয়ে হাজির হলেন। আমি আমার ঝোলা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর মারিদকে তার অদৃশ্য রূপ নিয়ে গাড়িতে উঠলাম। হিমাতপুরের দিকে আমাদের যাত্রা শুরু করলাম। যত আমরা গ্রামের কাছাকাছি যাচ্ছিলাম বাতাসটা ততই কেমন যেন ভারী আর বিষণ্ণ হয়ে উঠছিল। যে গ্রামীণ পথে সব সময় পাখির কিচির বিচির, কৃষকের ভাটিয়ালি গান আর বাতাসের শোষ শব্দ শোনা যায়, সেই পথটা ছিল অস্বাভাবিক রকমের নীরব। গাছগুলো যেন রীতিমতো দুঃখে নুয়ে পড়ছে, পাতাগুলো যেন ভয় ভয় নড়ছে না। আমার মনে হচ্ছিল আমার কোনো গ্রামে নয়, বরং এক জীবন্ত কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমরা হিমায়তপুর গ্রামে প্রবেশ করলাম। গাড়িতে বসে আমি আমার সমস্ত আধ্যাত্মিক শক্তি দিয়ে গ্রামটাকে অনুভব করার চেষ্টা করলাম। আমার শরীর শিউরে উঠল। এ কি ভয়ঙ্কর অনুভূতি! পুরো গ্রামের বাতাস যেন এক অদৃশ্য বিষাক্ত জাল ছড়িয়ে আছে। প্রতিটা ঘর, প্রতিটা গাছ, প্রতিটা ধুলি কণা থেকে আমি চাপা কান্নার দীর্ঘশ্বাস আর সন্দেহের কম্পন অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল পুরো গ্রামটা যেন এক বিশাল দুঃস্বপ্ন দেখছে, কিন্তু কেউ সেই ঘুম থেকে জাগতে পারছে না। মফিজ প্রধানের বাড়ি পৌঁছানোর পর তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। তার স্ত্রী, যিনি একসময় হয়তো বা খুব হাসি খুশি ছিলেন, ভয় ভয় আমাদের জন্য জল নিয়ে এলেন। তার চোখে মুখে কোনো অভিব্যক্তি ছিল না, ছিল শুধু শূন্যতার ভয়। আমি বুঝতে পারলাম এই বাড়ির ভেতরের অবস্থাও বাইরের মতোই। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি মারিদকে আমার বোনের মাধ্যমে নির্দেশ দিলাম, যাও মারিদ, একটা কালো বিড়ালের রূপ ধারণ করো। এই গ্রামের প্রতিটা কোনায় কোনায় ঘুরে বেড়াও, মানুষের ঘরের জানালায় কান পাতো, তাদের ফিসফিসানি শোনো। দেখো কোনো ছায়া তাদের কাঁধে ভর করে তাদের কানে কুমন্ত্রণা দিচ্ছে।
আমার চোখ হয়ে যাও, আমার কান হয়ে যাও, কিন্তু সাবধান, নিজের উপস্থিতি কোনোভাবেই প্রকাশ করতে পারবে না। মানিদ আমার নির্দেশ পাওয়া মাত্রই এক ঝড়ক ঠান্ডা বাতাসের মতো আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং আমি অনুভব করলাম সে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। এখন শুরু হলো অপেক্ষার পালা। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। আমার বোন মানিদের সাথে সংযুক্ত হয়ে গেল। তার চোখ দিয়ে আমি রীতিমতো দেখবো বোবা গ্রামের ভয়ঙ্কর এক দৃশ্য। মানিদ প্রথমে গেল গ্রামের সে বিখ্যাত হাটটিতে। হাটবার না হলেও হাটে কিছু দোকানপাট খোলা ছিল, কিন্তু সেখানে কোনো কোলাহল ছিল না। চায়ের দোকানে কয়েকজন বৃদ্ধ বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। সবাই একে অপরের দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন তারা একে অপরের শত্রু। মানিদ একটা দোকানের চারের উপরে রীতিমতো গিয়ে বসলো। সে তার সূক্ষ্ম শ্রবণ শক্তি দিয়ে শুনতে পেল এক অশুভ ফিসফিসানি। শব্দটা বাতাসের মতোই ভাসছে, কিন্তু এর কোনো উৎস নেই। মানিদ দেখল গ্রামের সবচেয়ে পুরনো কামার হাসিম চাচা এবং তার দোকানের সামনে উদাস হয়ে বসে আছেন। তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তার একমাত্র সবচেয়ে প্রিয় বন্ধু মুদি দোকানি কাঁদের। ঠিক সেই মুহূর্তে মানিদ অনুভব করলো একটা প্রায় অদৃশ্য ধোঁয়ার মতো ছায়া কাঁধের কাঁধ থেকে রীতিমতো হাসিম চাচার কাঁধে এসে বসলো। আর তার সাথে হাসিম চাচার কানে একটা ফিসফিসানি শুরু হলো, যা সাধারণ মানুষের শোনার কথা নয়, কিন্তু মানিদ তা স্পষ্ট শুনতে পাচ্ছিল। দেখ হাসিম, তাদের কেমন জানি দামি পাঞ্জাবি পরে তোর দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর ওর দিকে তাকিয়ে দেখ, তোর মানুষের জিনিসপত্রে ভেজাল দিয়ে বড়লোক হয়ে গেল। তোর এই অবস্থার জন্য ও কাদেরই দায়, বুঝতে পেরেছিস? মানিদ দেখল এই কথাগুলো শোনার সাথে সাথে হাসিম চাচার চৌধুরীর মতো ঘৃণায় জ্বলে উঠল। তিনি কাদের দিকে এমন ভাবে তাকালেন যেন করে তার উপরে ঝাঁপিয়ে পড়বেন। কাদেরও তার বন্ধুর এই চাহনি দেখে ভয়ে সন্দেহে অন্যদিকে মাথা ঘুরিয়ে ফেলল। সেই ছায়ারূপী সত্তাটা বঞ্চনা দেওয়া শুরু করলো, শয়তানের কাজ করা শুরু করলো, এবং শয়তানের কাজ শেষ করে বিকট নীরবে হাসিতে ফেটে পড়ল এবং হাসিম চাচার কাঁধ থেকে উড়ে গিয়ে আর একজনের দিকে ভেসে গেল। মানিদ এবার গ্রামের ভেতরের দিকে চলে গেল। সে একটা বাড়ির জানালার কান এসে বসলো। ভেতরে এক মা তার শিশু সন্তানকে খাওয়াচ্ছিলেন, কিন্তু তার চোখে কোনো মমতা ছিল না, ছিল একরাশ বিরক্তি আর ঘৃণা। তার শাশুড়ি পাশে বসে পান চেপোচ্ছিলেন। ছাড়, এবার সে বৃদ্ধার কাঁধে এসে বসলো। ফিসফিসানি শুরু হলো, দেখো তোমার ছেলের বউ তোমাকে কেমন অবহেলা করছে। সে চায় তুমি তাড়াতাড়ি মরে যাও, তাহলে এই বাড়ির সব কিছুর মালিক সে হতে পারবে। সে তোমার খাবারে বিষ মিশিয়ে দিলে তুমি বুঝতে পারবে না। বৃদ্ধার মুখটা কেমন যেন ভয় ফ্যাকাশ হয়ে গেল। তিনি তার ছেলের বউয়ের দিকে এমন ভাবে তাকাতে লাগলেন যেন সে কোনো ডাইনি। মানিদ এদিকে এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক গলি থেকে আরেক গলিতে ঘুরতে লাগলো, আর মানুষের ভেতরকার সে আত্মাকে পড়তে লাগলো, মানুষের ভেতরের অবস্থা দেখতে লাগলো। সে দেখলো একই দৃশ্য, দুই ভাই যারা একসাথে ব্যবসা করত, তারা একে অপর দিকে কোরাল উঁচে আছে। স্বামী স্ত্রী শোবার ঘরে যে ছায়া বারবার ফিসফিস করে বলছে, তোমার স্বামী আজ হাটে অন্য এক মেয়ের দিকে তাকিয়ে আসছিল, সে তোমাকে কিন্তু ঠকাচ্ছে। মানিদ দেখলো সে অশুভ সত্তা বা শয়তান কোনো রক্তপাত করছে না, কোন রকম আঘাত করছে না। সে শুধু মানুষের ভেতরে ওয়াসওয়াসা দিচ্ছে। সে মানুষকে শুধুমাত্র শয়তানি পথে আগাচ্ছে, মানুষের ভেতরের নেগেটিভ এনার্জিকে আরো বেশি ভয়ঙ্কর ভাবে ইনক্রিজ বা বাড়িয়ে তুলছে। সে শুধু মানুষের ভেতরে দুর্বল জায়গাটা খুঁজে বের করছে, তাদের গোপন ভয়, হিংসা আর অবিশ্বাস, আর সেখানেই সে তার বিষাক্ত বীজ বুনে দিচ্ছে। এই শয়তান মানুষের নেতিবাচক আবেগ থেকে শক্তি সঞ্চয় করে। গ্রামবাসী যত একে অপরকে ঘৃণা করছে, সন্দেহ করছে, ততই তার শক্তি বাড়ছে। সে ধীরে ধীরে পুরো গ্রামের মানুষের আত্মাকে শুষে নিচ্ছে। প্রায় কয়েক ঘন্টা পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, মানিদ আমার দিকে ফিরে এলো। তার মাধ্যমে দেখা দৃশ্যগুলো আমার আত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর পরজীবী শয়তানের মুখোমুখি হয়েছি। একে কোনো অস্ত্র বা সাধারণ মন্ত্র দিয়ে হারানো যাবে না, কারণ এর শক্তি হলো গ্রামবাসীদের সম্মিলিত নেতিবাচক আবেগ। একে হারাতে হলে এর খাবারের উৎস অর্থাৎ মানুষের মনের ঘৃণা আর অবিশ্বাসকে বন্ধ করে দিতে হবে।
কিন্তু কিভাবে যে গ্রামের প্রতিটা মানুষ একে অপরের রক্ত পিপাসু হয়ে উঠেছে, তাদের বন থেকে বিষ দূর করা প্রায় অসম্ভব। আমি বুঝতে পারছিলাম ক্লাইম্যাক্স বা শেষ লড়াইটা হতে চলেছে আরো বেশি ভয়ঙ্কর, কারণ আমাকে শুধু একটা শয়তানের সাথে নয়, পুরো গ্রামের মানুষের বিরুদ্ধে বা মানুষের ভেতরের শয়তানের সাথে লড়াই করতে হবে, যেটা কিনা খুব খুব বেশি কষ্টকর। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। আমি জানি এই রাতটা হবে হিমাতপুরের সবচেয়ে অন্ধকার রাত, কারণ কুমন্ত্রণার সেই শয়তান জেনে গেছে তার রাজত্বে হানা দেওয়ার জন্য কেউ একজন এসে গেছে। সে এখন আরো বেশি মরিয়া হয়ে উঠবে। মানিদের কাছ থেকে হিমাতপুরের ভয়ঙ্কর বাস্তবতার কথা শোনার পর আমার ঘরে পরিচিত নিস্তব্ধতা যেন অশুভ রূপ ধারণ করলো। আমার মনে হচ্ছিল ঘরের প্রতিটা কোণ থেকে, দেয়ালের প্রতিটা ফাটল থেকে যেন সেই কুমন্ত্রণা দেওয়ার শয়তানি শক্তির নিঃশ্বাস বেরিয়ে আসছে। আমি অন্ধ, কিন্তু আমার অনুভূতির জগৎটা এতটাই প্রখর, আমি সেই অশুভ সত্তার উল্লাসটি অনুভব করতে পারছিলাম। সে যেন দূর থেকে আমার উপস্থিতি টের পেয়ে হাসছিল, আমায় উপহাস করছে। সে জানে আমি তার অস্তিত্ব সম্পর্কে জেনে গেছি, আর এতে তার খেলার আনন্দ যেন আরো বেশি বেড়ে গেছে। সে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আমি মফিজ প্রধানের বাড়িতে ছিলাম। রাত গভীর হচ্ছিল। বাইরে ঝিঝি পোকার ডাকে কেমন যেন ভয় ভয় থেমে যাচ্ছিল। পুরো গ্রামটা যেন দম বন্ধ চাদরের নিচে চাপা পড়ে আছে। মফিজ প্রধান আমার পাশের ঘরেই শুয়েছিল, কিন্তু আমি তার অস্থির নিঃশ্বাসের শব্দ ঠিক শুনতে পাচ্ছিলাম। ঘুমের বদ্ধ লোকটা শান্তি পাচ্ছিল না। তার স্ত্রীর পাশে মৃদু স্বরে রীতিমতো কাঁদছিলেন। এই কান্নার কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু এক রাস অসহায় তার ভয়। তাদের একমাত্র ছেলে অন্য একটা ঘরে দরজা বন্ধ করে শুয়েছিল। তার ঘর থেকে কোনো শব্দ আসছিল না, কিন্তু আমি তার মনের ভেতরে তীব্র ঘৃণা আর বিভৎস সন্দেহ কম্পনটিকে অনুভব করতে পারছিলাম। একটা গোটা পরিবার এক ছাদের নিচে থেকেও শত শত মাইল ধরে বসবাস করছে। আমি আর স্থির থাকতে পারছিলাম না। আমার এই সত্তাটা চরিত্র বুঝতে হবে। সে কে, কোথা থেকে শক্তি পায়, তার দুর্বলতা কোথায়, তা না জানলে লড়াইয়ের জেতা সম্ভব নয়। এটা পুরোপুরি একটা অনেক অনেক বড় একটা কাজ। আমি আবারও আমার বোনকে বাড়িতে সাথে সংযুক্ত করলাম। সে আমার নির্দেশের অপেক্ষাতেই ছিল। আমি বললাম, বাড়িদ, তোমাকে আবারও বের হতে হবে। এবার তোমার লক্ষ্য আরো বেশি নির্দিষ্ট। এই গ্রামে এমন কোনো জায়গা আছে যা সবচেয়ে বেশি পুরনো, সবচেয়ে বেশি পরিত্যক্ত, এমন কোনো জায়গা যার সাথে গ্রামের মানুষের ভয় বা কোনো অন্ধকার ইতিহাস জড়িয়ে আছে। হতে পারে কোনো পুরনো কবরস্থান বা শতবর্ষী বটগাছ, কিংবা কোনো পরিত্যক্ত মন্দির বা মসজিদ। এই ধরনের পরজীবী সত্তারা প্রায়শ এমন কোনো স্থানকে কেন্দ্র করে তাদের জাল বুনে, যেখানে অতীতে কোনো বড় ধরনের নেতিবাচক ঘটনা ঘটেছে, যেমন গণহত্যা, বিশ্বাসঘাতকতা বা অন্য কোনো ভয়ঙ্কর কোনো অভিশাপ। আমার চিন্তা শেষ হওয়ার আগে বাড়ির এক শীতল বাতাসের ঝাপটার মতো করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি চোখ বন্ধ করে আমার সমস্ত মনোযোগ তার উপরে কেন্দ্রীভূত করলাম। আমার শরীরটা এইখানে কিন্তু ভাঙা চৌকিতেই বসে আছে, কিন্তু আমার আত্মা যেন মারিদের সাথে মিশে গিয়ে হিমাতপুরের অন্ধকার রাস্তায় ভেসে বেড়াচ্ছিল। মারিদ প্রথমে গেল গ্রামের উত্তর প্রান্তের কবরস্থানের দিকে। রাতের অন্ধকারের জায়গাটা এমনিতেই ভয়ঙ্কর লাগছিল, কিন্তু মারিদের চোখ দিয়ে আমি যা দেখলাম তা আমার আত্মাকে কাঁপিয়ে দিল। কবরস্থানটা অস্বাভাবিক রকমের শান্ত ছিল। কোনো শিয়ালের ডাক নেই, প্যাঁচার শব্দ নেই, যেন এক জীবন্ত অশুভ নীরবতার কাছে হার মেলেছে। মারিদ দেখলো কবরগুলোর উপরে জমে থাকা শ্যাওলাগুলো কেমন যেন কালো লাগছে, অস্বাভাবিক রকমের কালো দেখাচ্ছে। বাতাস বইছে না, অথচ পুরনো গাছগুলোর ডালপালা এমন ভাবে নড়ছে যে অদৃশ্য কেউ সেগুলোকে ঝাঁকাচ্ছে। সে প্রতিটি কবরের পাশে ঘুরে ঘুরে বেড়ালো। মাটির গন্ধ শুকলো, কিন্তু না, এখানে সেই কুমন্ত্রণার শয়তানের শক্তি কেন্দ্রীভূত নয়। এখানকার ভয় পুরনো, জাগতিক। সেই শয়তানের ভয়টা আরো সূক্ষ্ম, আরো বেশি মানসিক। এরপর বাড়িতে গেল গ্রামের পূর্ব দিকে, যেখানে একসময় এক বিশাল জমিদার বাড়ি ছিল। এখন শুধু তার ধ্বংসস্তূপই অবশিষ্ট আছে। লতা পাতায় ছেয়ে যাওয়া ভাঙা দেয়ালগুলো যেন অতীতের কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে। গ্রামের লোকেরা বলে সেই জমিদার নাকি খুব বেশি অত্যাচারী ছিল।
তার আত্মা নাকি এখনো সে বাড়িতে ঘুরে বেড়ায়। মানে সেই ধ্বংসস্তূপের প্রতিটা কোনায়, প্রতিটা ইটের ফাঁকে তার অদৃশ্য শরীরটাকে নিয়ে গেল। সে অনুভব করলো চাপা কষ্ট, পুরনো দিনের অত্যাচারিত মানুষের দীর্ঘশ্বাস। কিন্তু এটাও সেই শয়তানের উৎস নয়। এটা শক্তিটা সীমাবদ্ধ, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ। কিন্তু হেমাদপুরের অভিশাপটা পুরো গ্রাম জুড়ে রীতিমতো ছড়িয়ে পড়েছে। অবশেষে বাড়িতে গেল গ্রামের ঠিক মাঝখানে, সাপ্তাহিক হাটের পাশে সে বিশাল বট গাছটা আছে, সেটার কাছে। এই গাছের বয়স কত তা গ্রামের কেউ বলতে পারে না। শত শত বছর ধরে এটা গ্রামের উত্থান পতন, আনন্দ বেদনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দিনের বেলায় এই গাছের নিচে গ্রামের বৃদ্ধরা বসে গল্প করে, বাচ্চারা খেলাধুলা করতে পছন্দ করে। কিন্তু এখন এই গভীর রাতে গাছটাকে দেখাচ্ছিল এক বিশাল দানবের মতো, আর ঝড়িগুলো যেন কালো সাপের মতো মাটি পর্যন্ত নেমে এসেছে। বাড়ির গাছের গড়ির কাছাকাছি যেতে এক তীব্র নেতিবাচক শক্তির ধাক্কা অনুভব করলো। আমারও বুকের ভেতরটা কেমন যেন ধরাস করে উঠল। এখানে সেই শক্তির উৎস, বা অন্তত তার বড় অংশ লুকিয়ে আছে। বাড়িতে গাছের বিশালাকার সেই গড়ির চারপাশে ঘুরতে লাগলো। সে দেখলো গাছের গোড়ার দিকে মাটির ঠিক উপরে একটা বড় পুকুর। পুকুরটা এতটাই অন্ধকার, তার ভেতরে কি আছে তার বোঝার কোনো উপায় নেই। মারিত তার বিশাল রূপটা আরো ছোট করে সেই পুকুরের ভেতরে প্রবেশ করলো। ভেতরে অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু মারিত তার জিনের দৃষ্টি দিয়ে যা দেখলো তা বর্ণনাতীত। সে দেখলো গাছের শিকড়গুলো মাটির নিচে জলের মতো করে ছড়িয়ে পড়েছে। কিন্তু সেগুলো সাধারণ কোনো শিকড় নয়। প্রতিটি শিকড় থেকে লক্ষ লক্ষ ধোঁয়ার মতো সূক্ষ্ম সুতো বেরিয়ে এসে পুরো গ্রামের তনাদির মতো ছড়িয়ে পড়ছে। এই সুতোগুলো সে বিষাক্ত জালেরই অংশ, যা গ্রামের প্রতিটা বাড়িকে, প্রতিটা মানুষকে অদৃশ্যভাবে বেঁধে রেখেছে। আর সে বট গাছের পুকুরগুলো ভয়ঙ্কর মাকড়সার জালের কেন্দ্রবিন্দু। এই শিকড়ের ভেতরেই কুমন্ত্রণা দেশের শয়তান পুরো গ্রামবাসীর মনের খবর রাখছে, আর তাদের আবেগ, ভয়, তাদের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করছে, আর তাদের কানে কানে এসে বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিচ্ছে। আমি বুঝতে পারলাম এই গাছটাই হলো শয়তানের হৃৎপিণ্ড। কিন্তু গাছটা কেটে ফেললে কি সমস্যার সমাধান হবে? না, তাতে শয়তানে হয়তো বা সাময়িকভাবে দুর্বল হবে, কিন্তু সে ততক্ষণে গ্রামবাসীর যে বনের ভেতরে বিষ ছড়িয়ে দিয়েছে তা থেকে শক্তি সঞ্চয় করে আবারও ফিরে আসবে। একে বাড়তে হলে এর শরীর নয়, এর আত্মার খোরাক বন্ধ করতে হবে। ঠিক সেই মুহূর্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। মারিত যখন গাছের শিকড়ের জাল পর্যবেক্ষণ করছিল, ঠিক তখনই হঠাৎ করে শিকড়গুলো জীবন্ত হয়ে উঠল। হাজার হাজার শিকড় একসাথে বাড়িতে দিকে ধেয়ে এলো। তাকে পেঁচিয়ে ধরতে চাইলো। বাড়িতে দ্রুত নিজেকে ধোঁয়ায় পরিণত করে পুকুর থেকে বেরিয়ে এলো। কিন্তু আমি অনুভব করলাম শয়তানটা এবার সরাসরি আমাদের উপর আক্রমণ করছে। সে জেনে গেছে আমরা তার গোপন আস্তানার খোঁজ পেয়ে গেছি। আমাদের সাথে আমার এই মানসিক সংযোগটা এক মুহূর্তের জন্য কেঁপে গেল। আমার কানে কেউ যেন বরফ শীতল গলায় ফিসফিস করে বলে উঠল, এটা আমার চরমভূমি। এখানকার আত্মারা সবাই আমার খাদ্যতে তোর নিজের চরকায় তেল দেখ বুড়ো, নইলে তোর এই অন্ধ চোখের ভেতরে সবকিছু আমি শোষে নেব। গলার স্বরটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো মানুষের হৃদয় কেঁপে উঠবে। আমি বুঝতে পারলাম শয়তানটা এখন আর লুকিয়ে লুকিয়ে খেলবে না, সে এবার সরাসরি আমাদের সাথে খেলবে। সকাল হলো। সে এক অদ্ভুত সকাল ছিল। আকাশে সূর্য ছিল, কিন্তু তার আলোর কোনো তেজ ছিল না। পাখিরা ডাকছিল, কিন্তু তাদের ডাকে কোনো আনন্দ ছিল না। সবকিছুই ছিল, কিন্তু সবকিছুর ভেতর থেকে প্রাণটা যেন উধাও হয়ে গেছে। আমি মফিজ প্রধানকেও ডাকলাম। তাকে বললাম, প্রধান সাহেব, পরিস্থিতি এখন কিন্তু বেশ ভয়ঙ্কর। সে অশুভ সত্তাটা আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। সে এখন আরো বেশি মরিয়া হয়ে উঠবে। আজ হয়তো বা গ্রামে এমন কিছু ঘটবে যা এর আগে কখনো ঘটেনি। আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমার কথা শেষ হতে না হতেই বাইরে থেকে একটা চিৎকারের কান্না ভেসে এলো।
আমরা রীতিমতো দৌড়ে পালিয়ে গেলাম। দেখলাম গ্রামের পশ্চিম পাড়ার দিকে কয়েকজন লোক দৌড়ে আসছে, তাদের চোখে মুখে এক তীব্র ঘৃণা। কি হয়েছে, অমন করে চিৎকার করতেছো কেন? বফিস প্রধান একজনকে ধরে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করলেন। লোকটি ভয় ভয় ঠিকঠাক মতো কথা বলতে পারছিল না। সে হাঁপাতে হাঁপাতে বলল, প্রধান সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আকাশ আকাশ তার নিজের সোয়ান ছেলেটারে দা দিয়ে কুপাইছে। কথাটা শেষ করতে পারলো না লোকটা, কিন্তু যা বোঝার আমি বুঝে গেলাম। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। শয়তানটা তার খেলা শুরু করে দিয়েছে। সে আর শুধু মনে মনে সন্দেহ ঢুকে সন্তুষ্ট নয়, সে মানুষকে একে অপরকে দিয়ে খুন করাচ্ছে। আমরা সবাই দৌড়ে পশ্চিম পাড়ার দিকে গেলাম। আকাশ শেখ গ্রামের একজন নিরীহ কৃষক। নিজের ছেলেটাকে সে জানে চেয়েও অনেক বেশি ভালোবাসতো। সে আকাশ শেখের বাড়ির উঠোনে গিয়ে দৃশ্যটা দেখে আমরা যা দেখলাম তা দেখার জন্য হয়তোবা স্বয়ং আজরাইল প্রস্তুত ছিল না। রক্তে ভেসে যাচ্ছে পুরো উঠান। আকাশের ছেলেটার নিথর দেহটা মাটিতে পড়ে আছে, তার সারা শরীরে গভীর কোপের দাগ। আর তার পাশে এক রক্ত মাখা দা হাতে নিয়ে পাথরের মূর্তির মতো বসে আছে আকাশ শেখ। তার চোখের কোনো অনুশোচনা নেই, কোনো কষ্ট নেই। তার চরিত্র রীতিমতো ঘোলাটে শূন্য। সে ফ্যাল ফ্যাল করে তার ছেলের লাশের দিকে তাকিয়ে আছে। গ্রামের মানুষজন ভয় আতঙ্কে রীতিমতো জমে গেছে। কেউ আকাশের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। মফিজ প্রধান রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, হে আল্লাহ, হে তুমি কি দেখালে, হে আমাদের কেমন অভিশাপ দেখালে। আমি ভিড় টেনে আকাশের দিকে এগিয়ে গেলাম। আমার অন্ধ চোখ দিয়ে আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি তার দৃষ্টি, তার ভেতরের সত্যটাকে দেখতে পাচ্ছিলাম। আমি দেখলাম তার আত্মাটা ভয়ে কুকড়ে গিয়ে একটা কোনায় বসে আছে। তার পুরো শরীরটাকে রীতিমতো নিয়ন্ত্রণ করছে সেই কুমন্ত্রণার শয়তান। আমি আকাশের কাঁধের উপরে সে ধোঁয়ার মতো শয়তানটাকে স্পষ্ট দেখতে পেলাম। সে যেন বিজয়ীর ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি আকাশের দিকে গেলাম, শান্ত কণ্ঠে বললাম, আকাশ, তুমি এটা কি করলে? আকাশ সেকে ধীরে ধীরে আমার দিকে বুক ফেরালো। তার বুক দিয়ে যে স্বরটা বেরিয়ে এলো সেটা তার নিজের স্বর ছিল না। আমি বুঝতে পারছিলাম তার ভিতরে সে শয়তানটা ঢুকে পড়েছে। সে বলে উঠল, তোর তো সাহস কম নয়, অন্ধ ফকির। আমার শিকার তুই ভাগ বসাতে এসেছিস। দেখলি আমার শক্তি। আমি চাইলে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে দিয়ে একে অপরকে খুন করাতে পারি। তুই আমাকে থামাতে পারবি না। আমার বোঝার বাকি রইল না। শয়তান আকাশের শরীরকে ব্যবহার করে সরাসরি আমার সাথে কথা বলছে। গ্রামের মানুষজন রীতিমতো ভয় পিছিয়ে গেল। তারা ভাবছিল আকাশ রীতিমতো শোকে পাগল হয়ে গেছে। আমি আমার গলার স্বরকে আরো ধীরে করলাম, বললাম, তুই কোনো শক্তিমান সত্তার দোষ। তুই একটা পরজীবী, বুঝতে পেরেছিস? তোর পোকা, তুই মানুষের বনের ভেতরে জায়গা করে নিয়েছিস। তুই নিজে কিছু তৈরি করতে পারিস না, শুধু ধ্বংস করতে পারিস। তোর রাজত্ব আমি শেষ করেই ছাড়বো। আমার কথা শুনে আকাশের শরীরটা রীতিমতো আগে থরথর করে কেঁপে উঠল। সে ছায়াটা আরো ঘনীভূত হয়ে গেল। শেষ, আমি তো সবে মাত্র শুরু করেছি। আজ তো শুধুমাত্র পড়েছে একজন। কাল দেখবি এই গ্রামের প্রতিটা ঘরে এক একটা করে লাশ পড়ে থাকবে। তারা এক এক অপরকে মারবে। আমি তাদের আত্মার কষ্ট শুষে নিয়ে আরো শক্তিশালী হব। এই বুড়ো অন্ধ, তুই আবার কি করবি রে? এই বলে আকাশ শেখ রীতিমতো রক্ত মাখা দা উঁচিয়ে আমার দিকে তেড়ে আসলো। বফিস প্রধান তখন বলল, কবিরাজ সাহেব সাবধান। এই রীতিমতো বলে চিৎকার করে উঠলেন, কিন্তু আমি একচুলো নড়লাম না। আমি জানতাম এই আক্রমণটা আমার শরীরের উপরে নয়, আমার আত্মার উপরে পড়ছে। আকাশ যখন আমার সামনে একটা দা দিয়ে কোপ মারতে আসলো, ঠিক সেই মুহূর্তে আমি আমার সমস্ত আত্মিক শক্তিকে একত্রিত করে আমার চারিদিকে অদৃশ্য দেয়াল তৈরি করে ফেললাম। আকাশের দা সে অদৃশ্য দেয়াল লেগে ঝনঝন করে ছিটকে পড়ে গেল। আকাশ নিজেও এক প্রকার প্রচন্ড পরিমাণে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো এবং জ্ঞান হারিয়ে ফেললো। তার কাঁধের উপর থেকে সে ছায়াটাও যন্ত্রণা এক তীব্র আর্তনাদ করে বাতাসে বেরিয়ে গেল। কিন্তু আমি জানি সে পুরোপুরি যায়নি, সে কাছে কোথাও লুকিয়ে আছে। গ্রামের মানুষজন এই অবিশ্বাস্য দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারছিল না ঠিক কি ঘটেছিল। আমি বফিস প্রধানকে বললাম, প্রধান সাহেব, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি কিছুটা করতে হবে।
নইলে আজ রাত নামার আগে এই গ্রামটা কিন্তু কবরস্থানে পরিণত হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম শয়তানটাকে হারানোর একমাত্র উপায় হলো গ্রামবাসীকে একত্রিত করা, তাদের মনের ভেতরের অবিশ্বাস আর ঘৃণার জালটাকে ছিঁড়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে? যারা একে অপরের মুখ দেখতে চায় না তাদের কিভাবে এক জায়গায় আনবো? আমার মাথায় তখন একটাই পরিকল্পনা এলো। যে হাটটা এক সময় ছিল এই গ্রামের প্রাণকেন্দ্র, যে বট গাছটা এই শয়তানের শক্তির উৎস ছিল, সে হাটি, সেই বট গাছের নিচে আমাকে খেলার শেষ চালটা চালতে হবে। আমি মফিজ প্রধানকে বললাম, গ্রামে যত মানুষ আছে সবাইকে বলুন আজ সন্ধ্যায় যেন হাটের মাঝখানে ওই বট গাছের নিচে এসে জড়ো হয়ে যায়। বলুন এটা জীবন মরণের প্রশ্ন, যে আসবে না সে হয়তো বা কাল সকালে সূর্যের আলোটাও দেখতে পারবে না। মফিজ প্রধান আমার কথার গুরুত্ব বুঝতে পারলেন, কিন্তু তার মুখে ছিল সন্দেহের ছায়া। তিনি বললেন, কিন্তু কবিরাজ সাহেব, কি আমার কথা কি শুনবে? কিন্তু ঘর থেকে বেরোতে চায় না, সবাইকে সন্দেহ করতেছে, এই গ্রাম পাগল হয়ে গেছে, পাগল। ঠিক সেই মুহূর্তে কুমন্ত্রণার শয়তান তার আরেকটা চাল চাললো। সেবার মফিজ প্রধানের মনের ভেতরে সন্দেহের বীজ বপন করে দেওয়ার চেষ্টা করলো। আমি অনুভব করলাম এক শীতল স্রোত মফিজ প্রধানের দিকে রীতিমতো ধেয়ে আসছে। আমি তার কানে বাজতে থাকা ফিসফিসানির শব্দটা শুনতে পেলাম। এই অন্ধ বুড়োকে বিশ্বাস করছিস? মফিজ, কি প্রমাণ আছে সে নিজে এই অভিশাপের কারণ নয়? হয়তোবা সে শয়তানের পূজারী। সবাইকে এক জায়গায় জড়ো করে সে হয়তোবা একবারে সবাইকে বলে দেবে। আমি দেখলাম মফিজ প্রধানের মুখটা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেল। তিনি আমার দিকে কেমন যেন সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগলেন। তার মনের ভেতরের দ্বিধা আমি যেন স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমার একমাত্র ভরসার স্থলটি এবার যেন টলে উঠেছে। সাদাটা আমার সবচেয়ে কাছের খুঁটিটাও রীতিমতো ধরে নাড়া দিতে শুরু করে দিয়েছে। আমার চারপাশটা যেন আরো বেশি অন্ধকার হয়ে আসলো। আমি একা অন্ধ এক বৃদ্ধ এক ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে লড়াই করছি, যে শয়তানের শূন্য এই গ্রামের প্রত্যেকটা মানুষ। আমার হাতে সময় খুব কম, সন্ধান আমার আগে আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কিভাবে আমি একজন মানুষকে দিয়ে আমার পরিকল্পনা বাস্তবায়ন করাবো, যার বনে আমার বিরুদ্ধে সন্দেহের বীজ ঢুকে গেছে? এই লড়াইটা আমি হয়তো শুরুতেই হেরে যাচ্ছি। আমার কপালে ঘামের প্রতিটা ফোঁটায় ছিল আসন্ন এক ভয়ঙ্কর ক্লাইম্যাক্সের পূর্বাভাস। আমি বুঝতে পারছি না আমি এই গ্রামের ভাগ্য এখন আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে, আর আমার এই সিদ্ধান্ত নেওয়ার পথটাকে শয়তান বন্ধ করে দিতে চাইছে। মফিজ প্রধানের চোখে যে সন্দেহের বিষাক্ত ছায়া আমি দেখেছিলাম না, তা ছিল কুমন্ত্রণার শয়তানের সবচেয়ে মারাত্মক চাল। আকাশ শেখের হাতে দাঁত তুলে দেওয়া ছিল তার শক্তির প্রদর্শনী। কিন্তু মফিজ প্রধানের মনে আমার বিরুদ্ধে অবিশ্বাস ঢুকে দেওয়াটা ছিল তার বুদ্ধির খেলা। সে জানতো মফিজ এই গ্রামে এখন একমাত্র অবলম্বন। তাকে যদি আমার কাছ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমি একা অন্ধ এক বৃদ্ধ সমৃত ঘৃণার বিরুদ্ধে এক মুহূর্ত টিকতে পারবো না। আমার শরীরটা হয়তোবা এখানে বসেছিল, কিন্তু আমার আত্মা তখনও ভয়ঙ্কর মানসিক যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিল, যেখানে আমার প্রতিপক্ষ আমার সামনে দাঁড়িয়ে থাকা একমাত্র বন্ধুটিকে আমার বিরুদ্ধে অন্ধ হিসেবে ব্যবহার করছিল। বাতাসটা ভারী হয়ে গিয়েছিল। আকাশ শেখের উঠোনে রক্তের গন্ধ তখনও বাতাসে বেশছিল। সেই গন্ধের সাথে মিশে গিয়েছিল মফিজ প্রধানের মনের ভেতরে জন্ম নেয়া সেই সন্দেহের দুর্গন্ধ। তিনি আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন যেন আমি অচেনা আগন্তুক, এক ছদ্মবেশী শত্রু। তার চোখের দৃষ্টি আমি দেখতে পাই না, কিন্তু তার হৃদয়ের স্পন্দন আমি বুঝতে পারছিলাম। আমার কেমন যেন মন খারাপ হয়ে গেছিল। আমি কোনো তাড়াহুড়ো করলাম না। আমি যদি উত্তেজিত হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি তাহলে তার সন্দেহ আরো বাড়বে। শয়তানের ঠিক এটাই চায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, যে শ্বাসের সাথে আমার সমস্ত ক্লান্তি হতাশা বেরিয়ে গেল। তারপর শান্ত এবং ধীর গলায় বললাম, প্রধান সাহেব, আপনার মনে যা চলছে তা আমি অনুভব করতে পারছি। আপনি ভাবছেন যে লোকটা গ্রামে পা রাখার পরেই এক বাবা তার ছেলেকে খুন করলো, যে লোকটাই অদৃশ্য শক্তির কথা বলছে, যা কেউ দেখতে পায় না, তাকে বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? আপনি ভাবছেন আমি হয়তোবা এই অভিশাপের মুক্তায় নয় কি? হয়তোবা আমি সে শয়তানের পূজারী যে আপনাদের সবাইকে ধ্বংস করার জন্য এসেছি।
আমার কথাগুলো তীরের মতো রীতিমতো মফিজ প্রধানের বুকে বিঁধল। তিনি চমকে উঠলেন। তিনি ভাবতেও পারেননি যে আমি তার বোনের ভিতরের গোপন কথাগুলো স্পষ্টভাবে বলে দেব। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি ঢোক গেলে কিছু বলতে চাইলেন, কিন্তু তার গলাতে কোনো স্বর বের হলো না। আমি আমার কথার ধারা বজায় রাখলাম। আমি বললাম, আপনার জায়গা আমি থাকলে হয়তো বা এটাই ভাবতাম প্রধান সাহেব। অবিশ্বাস করাটা মানুষের স্বাভাবিক একটা প্রবৃত্তি, বিশেষ করে যখন তার চারপাশে সবকিছু ভেঙে পড়তে থাকে। কিন্তু আমি আপনাকে একটা কথা বিশ্বাস করতে বলবো না। আমি আপনাকে বলবো আপনার নিজের হৃদয়কে বিশ্বাস করতে। আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম আর বললাম, এক মুহূর্তের জন্য আমাকে আমার কথা ভুলে যান এই অভিশাপের কথা। চোখ বন্ধ করে একবার ভাবুন তো, কয়েক মাস আগেও আপনার এই হিমাতপুর গ্রামটা কেমন ছিল। ভাবুন তো আপনার ছেলেবেলার কথা, কিভাবে আপনারা সবাই মিলে এই গ্রামের স্কুলটাকে তৈরি করেছিলেন, কিভাবে এক ভয়ঙ্কর বন্যার সময় যখন সব ভেসে যাচ্ছিল তখন আপনারা একে অপরের হাত ধরে বেঁচেছিলেন। ভাবুন তো আপনার ছেলের হাসি মুখটা, যাকে আপনি কোলে পিঠে মানুষ করেছেন। ভাবুন তো আপনার স্ত্রীর কথা, যার হাতের এক গ্লাস জল আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিত। আমার কথা মফিজ প্রধানের মনের ভেতরে গভীরে থাকা পুরনো স্মৃতিগুলোকে নাড়া দিচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম তার শক্ত হয়ে থাকা চোয়ালটা ধীরে ধীরে নরম হতে লাগলো। তার দ্রুত চলতে থাকার হৃৎপিণ্ড একটু শান্ত হচ্ছে। আমি গলার স্বরকে আরো খানিকটা নরম করে আনলাম আর বললাম, শোনেন, সেই সুন্দর স্মৃতিগুলো কি মিথ্যা ছিল প্রধান সাহেব? আপনাদের এত বছরের ভালোবাসা, এত বছরের বিশ্বাস, এত বছরের বন্ধুত্ব সবটা কি ফিসফিসানির কাছে হেরে যাবে? সশব সত্তাটা আপনাদের সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নিতে চায়। আপনাদের একে অপরের প্রতি বিশ্বাস, ওটা একবার কেড়ে নিতে পারলেই ও কিন্তু জিতে যাবে। এখন সিদ্ধান্তটা আপনার। আপনি কি সে অদৃশ্য ফিসফিসানির বিশ্বাস করবেন, নাকি আপনার নিজের সিদ্ধান্ত আপনি অনড় থাকবেন? জীবনে অতিক্রম করার সত্যিগুলো কি বিশ্বাস করবেন? আপনি কি সন্দেহের বীজেই রীতিমতো ডুবে যাবেন, নাকি শেষ একবার চেষ্টা করে দেখবেন আপনাদের হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে ফিরিয়ে আনা যায় কিনা? আমার কথা শেষ হওয়ার পর অনেকক্ষণ ঘরটা কেমন যেন নীরব ছিল। এই নীরবতা ছিল ঝড়ের আগের শান্ত অবস্থার মতো। আমি অপেক্ষা করছিলাম। আমার সমস্ত সত্তা দিয়ে আমি মফিজ মিয়াকে রীতিমতো অন্তরাত্মার লড়াইটা অনুভব করছিলাম। আর তার ভেতরে ভালো আর মন্দের এক ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। একদিকে ছিল শয়তানের কুমন্ত্রণার ভয় আর অবিশ্বাস, আরেকদিকে ছিল তার বিবেক, তার স্মৃতি এবং তার ভালোবাসা। অবশেষে আমি একটা চাপা কান্নার শব্দ শুনতে পেলাম। মফিজ প্রধান আমার সামনে মাটিতে বসে পড়েছিলেন। তিনি শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তার কান্নার শব্দে ছিল অনুশোচনা, লজ্জা, একরাশ অসহায়তা। তিনি আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, কবিরাজ সাহেব, আমারে ক্ষমা করে দেন। আমি 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 প্রায় শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম। ওই অশুভ ছায়াটা আমার মনটা কেমন ভাবে আঁকড়ে ধরেছে। আমি নিজেই ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারাই ফেলেছিলাম। আপনি ঠিকই বলছেন, আমরা যদি নিজেরা একে অপরকে বিশ্বাস না করি, তাহলে বাইরে কোনো শক্তি আমাদেরকে কিভাবে বাঁচাবে? তার কথা শুনে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি জানতাম আমি যুদ্ধের প্রথম ও সবচেয়ে কঠিন ধাপটা পার করে ফেলেছি। আমার একমাত্র সঙ্গী আবার আমার পাশে আছে। মফিজ প্রধান উঠে দাঁড়ালেন। তার চোখে এখন আর কোনো সন্দেহ ছিল না, ছিল ইস্পাতেরই কঠিন সংকল্প। তিনি বললেন, আপনি বলুন কবিরাজ সাহেব, আমাকে কি করতে হবে? আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনার আদেশ পালন করব। এই গ্রামকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। আমি তাকে আমার পরিকল্পনার কথা বললাম। আজ সন্ধ্যায় সূর্য ডোবার ঠিক পরেই গ্রামের সবাইকে হাটের মাঝখানে সে অভিশপ্ত বট গাছের নিচে জড়ো হতে হবে। মফিজ প্রধানের বুকটা কেমন যেন উদ্বেগে ভরে গেল। কিন্তু তারা কি আসবে? কেউ তো কারো মুখ পর্যন্ত দেখতে চায় না। আকাশের ঘটনার পর ভয় আরো বাইরে গেছে। তাদের আসতেই হবে। আমি দীর্ঘ গলায় বললাম, আপনাকে যেতে হবে প্রতিটা বাড়িতে, প্রতিটা দরজায়। আপনাকে তাদের ভয় দেখাতে হবে না, আপনাকে তাদের আশার আলো দেখাতে হবে। তাদের মনে করিয়ে দিতে হবে তাদের পুরনো দিনগুলোর কথা। তাদের বলতে হবে, যদি তারা তাদের সন্তানদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে চায়,
যদি তারা আবারও আগের মতো হাসতে চায়, কথা বলতে চায়, তাহলে তাদের আজ রাতে আসতে হবে। বলুন, এটা কোনো আদেশ নয়, এটা নিজেদের আত্মার কাছে তাদের শেষ বিনতি। এরপর শুরু হলো মফিজ মিয়ার আসল পরীক্ষা। তিনি একাই বেরিয়ে পড়লেন। আমি তার সাথে যেতে পারলাম না, কারণ আমার উপস্থিতি হয়তো বা অনেকের মনেই বেশ ভয় সঞ্চার করত। আমি ঘরে বসে আমার আর্থিক শক্তি দিয়ে পুরো গ্রামটাকে অনুভব করতে লাগলাম। আমি যেন মফিজ প্রধানের সাথেই হাঁটছিলাম, তাদের প্রতিটা কথা শুনছিলাম। প্রথমে বাড়িতে তিনি ধাক্কা দিলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ। তিনি অনেক ডাকাডাকি করার পর ভেতর থেকে এক কর্কশ কণ্ঠ বেরিয়ে এলো, কে চাই? আমি মফিজ, গ্রামের প্রধান। দরজাটা খোলো কাদের ভাই, তোমার সাথে জরুরি কথা আছে। আমার কোনো কথা নেই, তবে তোমার চর গায়ে তেল দাও। আমি শুনেছি তুমি ওই বাইরের অন্ধ ফকিরকে নিয়ে এসেছো, তাই না? ওই তো সব কিছুর জন্য দায়ী, তুমি ওর সাথে জুটেছো। দৌড়াও আমার দরজা থেকে, দৌড়াও। মফিজ প্রধান হতাশ হলেন না। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সে চিৎকার করে বললেন, কাদের ভাই, তোমার কি মনে আছে ছোটবেলায় আমি গাছে উঠতে গিয়ে পড়ে গেছিলাম আর আমার পা ভেঙে গেছিল। তখন তুমি আমাকে নিজে পিঠে করে 3 মাইল পথ হেঁটে বৈদ্যের বাড়িতে নিয়ে গেছিলে। আজ আমাদের পুরো গ্রামটা পা ভেঙে গেছে কাদের ভাই, অভিশপ্ত হয়ে গেছে। আজ যদি আমরা একে অপরকে পিঠে করে না নিই, তাহলে এই ভাঙা পা নিয়ে আমাদের মরতে হইব। আজ সন্ধ্যায় বটতলায় তোমার জন্য অপেক্ষা করব। কাদের ভাই চলে আসো, যদি তোমার সেই পুরোনো দিনের বন্ধুত্বের কথা একদিন তো মনে থাকে, তাহলে চলে আসো। এই বলে তিনি পরের বাড়ির দিকে গেলেন। কোথাও তাকে অপমানিত হতে হলো, কোথাও তার মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া হলো। কেউ তাকে পাগল বলল, কেউ বলল শয়তানের দালাল। গ্রামের বাতাসে তখনও কুমন্ত্রণার ফিসানি আরো বেড়ে গেছে। শয়তান তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছিল গ্রামবাসীদের মনের ভেতরে রীতিমতো সন্দেহ ঢুকিয়ে দেয়ার। আমি যেন শুনতে পাচ্ছিলাম সে অদৃশ্য কণ্ঠগুলোকে বলছে, যেও না, ওরা একটা ফাঁদ। ওই অন্ধ ফকির তোমাদের সবাইকে বলি দেবে। মফিজ প্রধান তোমাদের জমি জমা কেড়ে নেওয়ার জন্য এই নাটকটা করছে। কিন্তু মফিজের কথায় ছিল এক অদ্ভুত আন্তরিকতা, তার কণ্ঠে ছিল এক ব্যাকুলতা। তিনি শুধু কথা বলছিলেন না, তিনি কাঁদছিলেন, বিনতি করছিলেন। তিনি তাদের ভয় দেখাচ্ছিলেন না, শুধু তাদের ভালোবাসার দোহাই দিচ্ছিলেন। আর ধীরে ধীরে, খুব ধীরে ধীরে বরফ করতে শুরু করলো। কিছু বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো, কিন্তু দরজার সামান্য ফাঁক হয়ে রীতিমতো ওকে দিয়ে তাকে দেখলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। পশ্চিম আকাশের সূর্যটা তখন রক্তের মতো লাল রং ধারণ করে ডুবে যাচ্ছিল। তখন আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। এখন সময় হয়ে গেছে, হয়তোবা এই রাতটাই হিমাতপুরের শেষ রাত, অথবা এক নতুন সকালের শুরু। আমি মফিজের কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে হাটের দিকে এগিয়ে গেলাম। মারিদা মারে ছায়ার সাথে বিষ অদৃশ্য হয়ে আমার কাঁধেই ছিল। আমরা যখন বট গাছের নিচে গিয়ে পৌঁছালাম, তখন আমার শরীরটা রীতিমতো শিউরে উঠল। গাছের 4-5টা তীব্র ঠান্ডা নেতিবাচক বা নেগেটিভ এনার্জি রীতিমতো বিকিরিত হচ্ছিল। বাতাসটা এতটাই ভারী যে নিঃশ্বাস নিতেও রীতিমতো কষ্ট হচ্ছিল। গাছগুলো রীতিমতো নড়ছে না, যেন ভয়ে জমে গেছে। আমি যা ভেবেছিলাম তাই। হাটের চত্বরটা প্রায় ফাঁকা। গুটি কয়েক বৃদ্ধ আর কিছু কৌতূহলী কিশোর ছাড়া কেউ আসেনি। আমার পরিকল্পনা কি তাহলে ব্যর্থ হতে চলেছে? মফিজ প্রধান হতাশ আর রীতিমতো ভেঙে পড়লেন। সব শেষ কবিরাজ সাহেব, কেউ আসেনি, ওরা আর মানুষ নাই। আমি কাঁধ হাত রেখে বললাম, এখনো রাত শেষ হয়নি প্রধান সাহেব, বিশ্বাস রাখুন। ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম দূর থেকে রীতিমতো কিছু ছায়া মূর্তি এগিয়ে আসছে। 1 জন 2 জন 10 জন। ধীরে ধীরে লক্ষ্য করলাম গ্রামের মানুষজন আসতে শুরু করলো। তাদের হাতে লাঠি, বললাম দা। তারা একে অপরের থেকে রীতিমতো দূরত্ব বজায় রেখে হেঁটে হেঁটে আসছিল। তাদের চোখে ভয় ছিল, সন্দেহ, কিন্তু সাথে ছিল একে চিলতে আসার আলো। মফিজের কথাগুলো হয়তো তাদের অবিশ্বাসের দেয়ালটাকে পুরোপুরি ভাঙতে পারেনি, কিন্তু তাতে একটা ফাটল ধরাতে পেরেছিল। কিছুক্ষণের মধ্যে পুরো গ্রামবাসী রীতিমতো সে বন গাছের নিচে এসে হাজির হলো। কিন্তু তারা কোনো জনগোষ্ঠী ছিল না,
ছিল সশস্ত্র, ভীত এবং পরস্পরের প্রতি অবিশ্বাসকারী মানুষের ভিড়। স্বামী তার স্ত্রীর দিকে সন্দেহ দৃষ্টিতে তাকাচ্ছে, ভাই তার ভাইয়ের দিকে রীতিমতো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার ভিতরে এক প্রকার সন্দেহ। তারা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি তাদের প্রধান শত্রু। আমি ভিড়ের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালাম। আমার হাতে সে পুরনো লাঠি ছাড়া আর কিছুই ছিল না। আমি চোখ বন্ধ করে ফেললাম। অনুভব করলাম কেউ বঞ্চনার শয়তান তার সমস্ত শক্তি দিয়ে বট গাছের শিকড়ের মধ্যে ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে। সে হাসছে, কারণ সে দেখছে তার শিকাররা সবাই একসাথে জড়ো হয়েছে। তার কাজটা এখন সোজা হয়ে গেছে। আমি আমার শান্ত কিন্তু গম্ভীর গলায় বলতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে শয়তান তার চূড়ান্ত আক্রমণ শুরু করলো। হঠাৎ করে পুরো চত্বর জুড়ে ভয়ঙ্কর হাড় হিমপাড়া কান্নার শব্দ শোনা গেল। এবার সেই কান্না কোনো উৎস ছিল না। শব্দটা আসছিল মাটি ফুঁড়ে, বাতাস ছিঁড়ে, প্রত্যেকের মাথার ভেতর থেকে। এরপরে শুরু হলো আসল বিভীষিকা। শয়তান তার শিকড় জালের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে গোপন ভয়, সবচেয়ে গভীর হিংসা, সবচেয়ে যন্ত্রণাদায়ক স্মৃতিকে বের করে তাদের চোখের সামনে জীবন্ত করে তুলল। এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটিয়ে দিল। এটা কোনো বিভ্রম ছিল না, এটা ছিল প্রতিটা মানুষের রুহের উপরে সরাসরি আক্রমণ। আমি আমার আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে সে নারকীয় দৃষ্টি দেখতে লাগলাম। যে হাসিম কামার তার বন্ধু কাদেরকে সন্দেহ করত, সে দেখলো কাদের তার দোকানে আগুন লাগিয়ে দিচ্ছে আর পৈশাচিক উল্লাসে হাসছে। যে বৃদ্ধ শাশুড়ি তার ছেলের বউকে সন্দেহ করতে, সে দেখলো তার ছেলের বউ একটা ভয়ঙ্কর ডাইনির রূপে তার দিকে এগিয়ে আসছে, তার হাতে বিষের বাটি। যে দুই ভাই জমি জমা নিয়ে ঝগড়া করছিল, তারা দেখলো তাদের মৃত বাবা কবরের ভেতর থেকে উঠে এসে আঙ্গুল ধরে একজন আরেকজনকে বলছে, তুই আমার মৃত্যুর জন্য দায়ী। যে স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতো, সে দেখলো তার স্ত্রী তারই সবচেয়ে কাছের বন্ধুর সাথে আপত্তিকর অবস্থায় দাঁড়িয়ে আছে আর ক্লিয়ার করে হাসছি। এক মুহূর্তের জন্য পুরো চত্বরটা রীতিমতো পাগল হয়ে গেল। পাগল চিৎকার, কান্না, গালিগালা, যন্ত্রণাদের বাতাস রীতিমতো ভারী হয়ে গেল। এক অদ্ভুত ব্যাপার ঘটে গেল। মানুষ একে অপরের দিকে রীতিমতো ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। ভাইকে মারার জন্য লাঠি ধরলো, প্রতিবেশীর গলা টিপে ধরলো। পুরো গ্রামটা রীতিমতো আত্মহত্যার জন্য উৎসবে মেতে উঠলো। এক অদ্ভুত অবস্থা গড়ে উঠলো চারিদিকে। এক অদ্ভুত ব্যবস্থা, আমি কল্পনাও করতে পারিনি এমনটা হবে। সবাইকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। লক্ষ্য করলাম সবার চোখ রীতিমতো লাল হয়ে গেছে। তারা যেন হিপনোটাইজড হয়ে গেছে। তারা জানে না তারা কি করছে, কাকে মারছে, কাকে দেখছে, কাদের সাথে কি করছে। এক পাগল গ্রাম হয়ে গেল, পাগল গ্রাম। তাদের চোখের সামনে বিভ্রমগুলোকে তারা বাড়তে শুরু করলো। আমি বুঝতে পারলাম আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি মারিদকে নির্দেশ দিলাম, মারিদ এখনই শুরু করতে হবে। মারিদ সময় নেই। আমার নির্দেশের সাথে সাথে মারিদ তার সমস্ত শক্তি দিয়ে এক অদৃশ্য দেয়াল তৈরি করলো, যা সেই বট গাছ থেকে বেরিয়ে আসা অশুভ ফিসফিসানি আর বিভ্রমের তরঙ্গকে বাধা দিল। এটা কোনো শারীরিক দেয়াল ছিল না, ছিল একটা আধ্যাত্মিক দেয়াল। গ্রামবাসী তখন বিভ্রম দেখছিল, বিভ্রম কুহক দেখছিল, মায়াজাল দেখছিল, কারণ বিষটা ততক্ষণে তাদের মনে ছড়িয়ে ফেলেছে। কিন্তু সেই বিভ্রমের তীব্রতা কমে এলো। সে নারকীয় কোলাহলের মধ্যে আমার কণ্ঠস্বর যেন একটু সুযোগ পেল। আমি আমার জীবনের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে উঠলাম আর বললাম, থামুন! আপনারা যা দেখছেন সব মিথ্যে, সব মায়াজালিগুলো আপনাকে দেখানো হচ্ছে। ওটা আপনাদের মনের ভয়, আপনাদের আত্মার অন্ধকার দিক দেখানো হচ্ছে। ওগুলো রিয়েল না, এগুলো সম্পূর্ণ বিভ্রম। ওদিকে তাকান না, আপনারা তাকাবেন না। যার জন্য একসাথে বড় হয়েছেন তাদের থেকে কোনোভাবে আপনারা ভুল করবেন না। আমার কণ্ঠস্বর ছিল কামানের গোলার মতো। সেই উম্মাত ওর মধ্যে কয়েকজন এক মুহূর্তের জন্য থেমে গেল, আরো ঘোড়ার চোখগুলো আমার দিকে ফিরালো। আমি আবারও বললাম, আপনারা একা নন। আপনাদের সবচেয়ে শক্তিশালী হলো আপনাদের একতা। ও শয়তান, আপনার ভেতর শয়তান একা 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 করে দিতে চায়, আপনাদের একা করে মারতে চায়। ওদের ফাঁদে পা দিবেন না, ওর ফাঁদে পা দিবেন না। আপনার পাশে যে দাঁড়িয়ে আছে সে হাতটা ধরুন, তার হাতটা ধরুন, অনুভব করুন তার শরীরের উষ্ণতা। সেটাই সত্যি, বাকি সব মায়াজাল, বাকি সব খারাপ, সবকিছু মিথ্যে।
আমার কথাগুলো ধীরে ধীরে কাজ করতে শুরু করলো। ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ, যিনি হয়তোবা দেখেছিলেন তার ছেলে তার বুকে ছুরি বসাতে আসছে, তিনি ভয়ে তার আসল ছেলের দিকে রীতিমতো হাত বাড়ালেন। ছেলেটা তাদের বাবাকে মারতে উদ্যত হয়েছিল, কিন্তু আমার কথা শুনে সে এক মুহূর্তের জন্য থেমে গেল। বাবা আর ছেলে ভয় রীতিমতো কাঁপতে কাঁপতে একে অপরের হাত ধরলো, আর সেই মুহূর্তে তাদের দুজনের চামড়ায় স্পর্শ হলো। এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। তাদের চোখের সামনে বিভ্রমটা কাচের মতো ঝনঝন করে ভেঙে গেল। তারা দুজনেই দেখলো তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। এই দৃশ্যটা দেখে তারা এক মুহূর্ত যেন সাহস পেল। স্বামী তার স্ত্রীর হাত ধরলো, ভাই তার ভাইয়ের কাঁধে হাত রাখলো। আর যতক্ষণ মানুষ একে অপরের সাথে শারীরিক সংযুক্ত হচ্ছিল, ততই তাদের সম্মিলিত ইতিবাচক শক্তি অভেদ্য দেয়াল পরিণত হলো। কুমন্ত্রণা শয়তান বা সেই শয়তান যন্ত্রণায় চিৎকার করছিল। এটা কোনো মানুষের গলার স্বর ছিল না, ছিল হাজার হাজার আত্মার সম্মিলিত আর্তনাদের এক ভয়ঙ্কর শব্দ, যা প্রত্যেকের মাথার খুলির ভেতর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। তার খাবারের উৎস ঘৃণা, ভয় আর অবিশ্বাস, ভালোবাসা, আর সে বিশ্বাসে রূপান্তরিত হয়ে দুর্বল হয়ে পড়ছিল। সে তার শেষ চেষ্টাটা করলো। বট গাছে প্রবল ভাবে কাঁপতে শুরু করলো। তার ডালপালা যেন জীবন্ত সাপের মতো মানুষের উপরে আছড়ে পড়তে চাইলো। মাটি ফেটে তার শিকড়গুলো বেরিয়ে এসে মানুষকে পা চেপে রীতিমতো ধরতে চাইলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গ্রামবাসীরা তখন একে অপরের দিকে হাত ধরে বিশাল মানব শৃঙ্খল তৈরি করে ফেলেছে। তাদের সম্মিলিত বিশ্বাসের শক্তি তখন সেই শয়তানের চেয়ে হাজার গুণ বেশি হয়ে গেছে। অবশেষে এক তীব্র আলোর ঝলকানির সাথে বট গাছের গুড়ির ভেতর থেকে এক ভয়ঙ্কর তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। সে আর্তনাদের সাথে গাছটার সম্পূর্ণ পাতা এক মুহূর্তে রীতিমতো শুকিয়ে ঝরে পড়লো। গাছটা যেন এক মুহূর্তে হাজার বছর বুড়িয়ে গেল। সেই কুমন্ত্রণার ছায়া পরজীবী শয়তান গ্রামবাসীদের সম্মিলিত ইতিবাচক শক্তির চাপে টিকতে না পেরে এক বিকট শব্দে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার বিলীন হয়ে যাওয়াটা আমি আমার আত্মার চোখ দিয়ে দেখলাম, যেন লক্ষ লক্ষ কালো প্রজাপতি রীতিমতো পুরো ছাই হয়ে বাতাসে মিশে গেল। পুরো চত্বরটা জুড়ে নেমে এলো এক গভীর নীরবতা। গাছের কাঁপুনি থেমে গেছে, বাতাসটা আবারও হালকা হয়ে গেছে। সে দম বন্ধ করা অনুভূতিটা আর নেই। কিছুক্ষণ পর সে নীরবতা ভেঙে গেল কান্নার শব্দে। কিন্তু এই কান্না ভয় বা কান্নার শব্দ ছিল না, এ ছিল মুক্তির কান্না, অনুশোচনার কান্না, ভালোবাসার কান্না। মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। তারা তাদের ভুল বুঝতে পারছিল। তারা বুঝতে পেরেছিল কত ভয়ঙ্কর এক খাদের কিনারায় তারা দাঁড়িয়েছিল। রাত কেটে গেছে, সকাল হলো। হিমাতপুর গ্রামের 40 বছরে এক নতুন সূর্য উঠল। সেই সূর্যের আলোয় ছিল আশা, নতুন করে বাঁচার স্বপ্ন। গ্রামের মানুষজন আবার কথা বলতে শুরু করলো, হাসতে শুরু করলো। হাটটা আবারও পুরনো কোলাহলে মেতে উঠল। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। আমার কাজ শেষ। মফিজ প্রধান আমার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল এক অদ্ভুত কৃতজ্ঞতার জল। তিনি আমার হাত ধরে বললেন, কবিরাজ সাহেব, আপনি আমাদের যে উপকার করলেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি আমাদের স্বামীকে নতুন জীবন দিয়েছেন। আমি মৃদু গলায় হাসলাম আর বললাম, আমি কিছুই করিনি প্রধান সাহেব, যা করার আপনারাই তো করেছেন, আর উপর আল্লাহ করেছেন। আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে নিজেদের গ্রামকে বাঁচিয়েছেন। আমি তার কাঁধে ভর দিয়ে গ্রামের সীমানার দিকে এগিয়ে যাচ্ছিলাম। মফিজ প্রধান আমাকে এগিয়ে দিতে আসছিলেন। যাওয়ার আগে আমি শেষবারের মতো দাঁড়ালাম। তার দিকে না ফিরে আমি খুব শান্ত গলায় বললাম, একটা কথা মনে রাখবেন প্রধান সাহেব। কি কথা কবিরাজ সাহেব? আমার গলাটা স্বরটা রীতিমতো শীতল হয়ে গেল। আমি শয়তানটাকে তাড়িয়েছি, কিন্তু আপনাদের মনের ভেতরে শয়তানকে না। যে সত্তাটা আপনাদের গ্রামকে আক্রমণ করেছিল সে বাইরে থেকে আসেনি। সে আপনাদের মনের ভিতরে লুকিয়ে থাকা সন্দেহ, হিংসা আর অবিশ্বাসকে ব্যবহার করেছে। সে শুধু আগুনে ঘি ঢেলেছে। আগুনটা কিন্তু আপনাদের ভেতরে ছিল। আমার কথাটা শুনে মফিজ প্রধানের শরীরটা রক্ত যেন হিম হয়ে গেল। তিনি আমাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি আমার শেষ কথাটা বললাম, আজ আপনারা একত্রিত হয়েছেন তাই শয়তানটা হেরে গেছে, কিন্তু কাল যখন আবারও আপনাদের মধ্যে স্বার্থ নিয়ে ঝগড়া হবে, যখন আবারও একে অপরের প্রতি অবিশ্বাস জন্মাবে, তখন মনে রাখবেন সেই কুমন্ত্রণার শয়তান আবারও ফিরে আসবে। যে তার বীজ রয়ে গেছে আপনাদের ভিতরে, সে আবারও ফিরে আসবে। শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে। আসল লড়াইটা কিন্তু বট গাছের নিচে নয়,
আসল লড়াইটা আপনাদের নিজেদের মনের ভেতরে। প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করতে হবে, আপনাদের মাথায় রাখবেন। এই বলে আমি আর দাঁড়ালাম না। আমি ধীরে ধীরে হিমাদপুর গ্রাম থেকে বেরিয়ে এলাম। আমার পেছনে পড়ে রইল একে পুনরুজ্জীবিত অদ্ভুত এক গ্রাম, যে কিনা শয়তানের পাল্লায় পড়ে পুরোপুরি শেষ হয়ে গেছিল। কিন্তু আমি জানি এই গ্রাম আর কখনো আগের মতো হবে না। আজ থেকে হিমাদপুর মানুষ যখন অপরের দিকে তাকাবে, হাসবে, কথা বলবে, তখন তাদের মনের কোণে এক শীতল ভয় সবসময় কাজ করবে। তারা প্রতিবেশী হাসি মুখে আড়ালে সবসময় সে ভয়ঙ্কর বিভ্রমের ছায়াটা খুঁজবে, যা তারা সেই রাতে দেখেছিল। তারা একে অপরকে ভালোবাসবে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারবে না, কারণ তারা জেনে গেছে তাদের মনের ভিতরে এক ভয়ঙ্কর শয়তান বাস করে, যে শুধু ঘুমিয়ে আছে কিন্তু মরেনি। তার কোনো মৃত্যু নেই, তার তো কোনো বিনাশ নেই, তাকে শুধু ঘুম পাড়িয়ে রাখা যায়। এতটুকু বলেই দাদুভাই থেমে গেলেন আর বললেন, শোনো, এই ছিল আমার ঘটনা, বুঝলে নাতি ভাই? অন্য সময় আরেক ঘটনা শোনাবো, কেমন? আজ না এতটুকু থাকো, কেমন? যাও ঘুমিয়ে পড়ো। আমি বললাম, থ্যাংক ইউ দাদু ভাই, এত অদ্ভুত সুন্দর এবং একই সাথে শিক্ষণীয় এক ঘটনা আমাকে শোনানোর জন্য। এই বলে আমি বার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। মফিজ প্রধান রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, হে আল্লাহ, হে তুমি কি দেখালে? এ আমাদের কেমন অভিশাপ দেখালে? আমি ভিড় টেনে আকাশের দিকে এগিয়ে গেলাম। আমার অন্ধ চোখ দিয়ে আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি তার দৃষ্টি, তার ভেতরের সত্তাটাকে দেখতে পাচ্ছিলাম। আমি দেখলাম তার আত্মাটা ভয়ে কুকড়ে গিয়ে একটা কোনায় বসে আছে। তার পুরো শরীরটাকে রীতিমতো নিয়ন্ত্রণ করছে সেই কুমন্ত্রণার শয়তান। আমি আকাশের কাঁধের উপরে সে ধোঁয়ার মতো শয়তানটাকে স্পষ্ট দেখতে পেলাম। সে যেন বিজয়ের ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আমি আকাশের দিকে গেলাম, শান্ত কণ্ঠে বললাম, আকাশ, তুমি এটা কি করলে? আকাশ সেকে ধীরে ধীরে আমার দিকে বুক ফেরালো। তার বুক দিয়ে যে স্বরটা বেরিয়ে এলো সেটা তার নিজের স্বর ছিল না। আমি বুঝতে পারছিলাম তার ভিতরে সে শয়তানটা ঢুকে পড়েছে। সে বলে উঠল, তোর তো সাহস কম নয়, অন্ধ ফকির। আমার শিকার তুই ভাগ বসাতে এসেছিস। দেখলি আমার সত্যি, আমি চাইলে এই গ্রামের প্রত্যেকটা মানুষকে দিয়ে একে অপরকে খুন করাতে পারি। তুই আমাকে থামাতে পারবি না। আমার বোঝার বাকি রইল না। শয়তান আকাশের শরীরকে ব্যবহার করে সরাসরি আমার সাথে কথা বলছে। গ্রামের মানুষরা রীতিমতো ভয় পিছিয়ে গেল। তারা ভাবছিল আকাশ রীতিমতো শোকে পাগল হয়ে গেছে। আমি আমার গলার স্বরকে আরো ধীরে করলাম, বললাম, তুই কোনো শক্তিমান সত্তার দোষ, তুই একটা পরজীবী, বুঝতে পেরেছিস? তোর পোকা, তুই মানুষের বনের ভেতরে জায়গা করে নিচ্ছিস। তুই নিজে কিছু তৈরি করতে পারিস না, শুধু ধ্বংস করতে পারিস। তোর রাজত্ব আমি শেষ করেই ছাড়বো। আমার কথা শুনে আকাশের শরীরটা রীতিমতো আগে থরথর করে কেঁপে উঠল। সে ছায়াটা আরো ঘনীভূত হয়ে গেল। শেষ, আমি তো সবে মাত্র শুরু করেছি। আজ তো শুধুমাত্র পড়েছে একজন। কাল দেখবি এই গ্রামের প্রতিটা ঘরে এক একটা করে ডাস পড়ে থাকবে। তারা এক এক অপরকে মারবে। আমি তাদের আত্মার কষ্ট শুষে নিয়ে আরো শক্তিশালী হব। এই বুড়ো অন্ধ, তুই আবার কি করবি রে? এই বলে আকাশ শেখ রীতিমতো রক্ত মাখা দা উঁচিয়ে আমার দিকে তেড়ে আসলো। মফিজ প্রধান তখন বলল, কবিরাজ সাহেব সাবধান! এই রীতিমতো বলে চিৎকার করে উঠলেন, কিন্তু আমি একচুলো নড়লাম না। আমি জানতাম এই আক্রমণটা আমার শরীরের উপরে নয়, আমার আত্মার উপরে পড়ছে। আকাশ যখন আমার সামনে একটা দা দিয়ে কোপ মারতে আসলো, ঠিক সেই মুহূর্তে আমি আমার সমস্ত আত্মিক শক্তিকে একত্রিত করে আমার চারিদিকে অদৃশ্য দেয়াল তৈরি করে ফেললাম। আকাশের দা সে অদৃশ্য দেয়াল লেগে ঝনঝন করে ছিটকে পড়ে গেল। আকাশ নিজেও এক প্রচন্ড পরিমাণে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো এবং জ্ঞান হারিয়ে ফেললো। তার কাঁধের উপর থেকে সে ছায়াটাও যন্ত্রণা এক তীব্র আর্তনাদ করে বাতাসে বেরিয়ে গেল। কিন্তু আমি জানি সে পুরোপুরি যায়নি, সে কাছে কোথাও লুকিয়ে আছে। গ্রামের মানুষজন এই অবিশ্বাস্য দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারছিল না ঠিক কি ঘটেছিল। আমি মফিজ প্রধানকে বললাম, প্রধান সাহেব, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি কিছুটা করতে হবে।
নইলে আজ রাত নামার আগে এই গ্রামটা কিন্তু কবরস্থানে পরিণত হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম শয়তানটাকে হারানোর একমাত্র উপায় হলো গ্রামবাসীকে একত্রিত করা, তাদের মনের ভেতরের অবিশ্বাস আর ঘৃণার জালটাকে ছিঁড়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে? যারা একে অপরের মুখ দেখতে চায় না তাদের কিভাবে এক জায়গায় আনবো? আমার মাথায় তখন একটাই পরিকল্পনা এলো। যে হাটটা এক সময় ছিল এই গ্রামের প্রাণকেন্দ্র, যে বট গাছটা এই শয়তানের শক্তির উৎস ছিল, সে হাঁটি সেই বট গাছের নিচে আমাকে খেলার শেষ চালটা চালতে হবে। আমি মফিজ প্রধানকে বললাম, গ্রামে যত মানুষ আছে সবাইকে বলুন আজ সন্ধ্যায় যেন হাটের মাঝখানে ওই বট গাছের নিচে এসে জড়ো হয়ে যায়। বলুন এটা জীবন মরণের প্রশ্ন, যে আসবে না সে হয়তো বা কাল সকালে সূর্যের আলোটাও দেখতে পারবে না। মফিজ প্রধান আমার কথার গুরুত্ব বুঝতে পারলেন, কিন্তু তার মুখে ছিল সন্দেহের ছায়া। তিনি বললেন, কিন্তু কবিরাজ সাহেব, কি আমার কথা কি শুনবে? কিন্তু ঘর থেকে বেরোতে চায় না, সবাইকে সন্দেহ করতেছে, এই গ্রাম পাগল হয়ে গেছে, পাগল। ঠিক সেই মুহূর্তে কুমন্ত্রণার শয়তান তার আরেকটা চাল চাললো। সেবার মফিজ প্রধানের মনের ভেতরে সন্দেহের বীজ বপন করে দেওয়ার চেষ্টা করলো। আমি অনুভব করলাম এক শীতল স্রোত মফিজ প্রধানের দিকে রীতিমতো ধেয়ে আসছে। আমি তার কানে বাজতে থাকা ফিসফিসানির শব্দটা শুনতে পেলাম। এই অন্ধ বুড়োকে বিশ্বাস করছিস? মফিজ, কি প্রমাণ আছে সে নিজে এই অভিশাপের কারণ নয়? হয়তোবা সে শয়তানের পূজারী। সবাইকে এক জায়গায় জড়ো করে সে হয়তোবা একবারে সবাইকে বলে দেবে। আমি দেখলাম মফিজ প্রধানের মুখটা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেল। তিনি আমার দিকে কেমন যেন সন্দেহের দৃষ্টিতে তাকাতে লাগলেন। তার মনের ভেতরের দ্বিধা আমি যেন স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমার একমাত্র ভরসার স্থলটি এবার যেন টলে উঠেছে। সাদাটা আমার সবচেয়ে কাছের খুঁটিটাও রীতিমতো ধরে নাড়া দিতে শুরু করে দিয়েছে। আমার চারপাশটা যেন আরো বেশি অন্ধকার হয়ে আসলো। আমি একা অন্ধ এক বৃদ্ধ এক ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে লড়াই করছি, যে শয়তানের সৈন্য এই গ্রামের প্রত্যেকটা মানুষ। আমার হাতে সময় খুব কম, সন্ধান আমার আগে আমাকে কিছু একটা করতে হবে। কিন্তু কিভাবে আমি একজন মানুষকে দিয়ে আমার পরিকল্পনা বাস্তবায়ন করাবো, যার বনে আমার বিরুদ্ধে সন্দেহের বীজ ঢুকে গেছে? এই লড়াইটা আমি হয়তোবা শুরুতেই হেরে যাচ্ছি। আমার কপালে ঘামের প্রতিটা ফোঁটায় ছিল আসন্ন এক ভয়ঙ্কর ক্লাইম্যাক্সের পূর্বাভাস। আমি বুঝতে পারছি না, আমি এই গ্রামের ভাগ্য এখন আমার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। আর আমার এই সিদ্ধান্ত নেওয়ার পথটাকে শয়তান বন্ধ করে দিতে চাইছে। মফিজ প্রধানের চোখে যে সন্দেহের বিষাক্ত ছায়া আমি দেখেছিলাম না, তা ছিল কুমন্ত্রণার শয়তানের সবচেয়ে মারাত্মক চাল। আকাশ শেখের হাতে দাঁত তুলে দেওয়া ছিল তার শক্তির প্রদর্শনী। কিন্তু মফিজ প্রধানের মনে আমার বিরুদ্ধে অবিশ্বাস ঢুকিয়ে দেওয়াটা ছিল তার বুদ্ধির খেলা। সে জানতো মফিজ এই গ্রামে এখন একমাত্র অবলম্বন। তাকে যদি আমার কাছ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আমি একা অন্ধ এক বৃদ্ধ সম্মিলিত ঘৃণার বিরুদ্ধে এক মুহূর্ত টিকতে পারবো না। আমার শরীরটা হয়তোবা এখানে বসেছিল, কিন্তু আমার আত্মা তখনও ভয়ঙ্কর মানসিক যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিল, যেখানে আমার প্রতিপক্ষ আমার সামনে দাঁড়িয়ে থাকা একমাত্র বন্ধুটিকে আমার বিরুদ্ধে অন্ধ হিসেবে ব্যবহার করছিল। বাতাসটা ভারী হয়ে গিয়েছিল। আকাশ শেখের উঠোনে রক্তের গন্ধ তখনও বাতাসে বেশছিল। সেই গন্ধের সাথে মিশে গিয়েছিল মফিজ প্রধানের মনের ভেতরে জন্ম নেয়া সেই সন্দেহের দুর্গন্ধ। তিনি আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন যেন আমি অচেনা আগন্তুক, এক ছদ্মবেশী শত্রু। তার চোখের দৃষ্টি আমি দেখতে পাই না, কিন্তু তার হৃদয়ের স্পন্দন আমি বুঝতে পারছিলাম। আমার কেমন যেন মন খারাপ হয়ে গেছিল। আমি কোনো তাড়াহুড়ো করলাম না। আমি যদি উত্তেজিত হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি তাহলে তার সন্দেহ আরো বাড়বে। শয়তানের ঠিক এটাই চায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, যে শ্বাসের সাথে আমার সমস্ত ক্লান্তি হতাশা বেরিয়ে গেল। তারপর শান্ত এবং ধীর গলায় বললাম, প্রধান সাহেব, আপনার মনে যা চলছে তা আমি অনুভব করতে পারছি। আপনি ভাবছেন যে লোকটা গ্রামে পা রাখার পরেই এক বাবা তার ছেলেকে খুন করলো, যে লোকটাই অদৃশ্য শক্তির কথা বলছে, যা কেউ দেখতে পায় না, তাকে বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? আপনি ভাবছেন আমি হয়তোবা এই অভিশাপের মুক্তায় নয় কি? হয়তোবা আমি সেই শয়তানের পূজারী, যে আপনাদের সবাইকে ধ্বংস করার জন্য এসেছি।
আমার কথাগুলো তীরের মতো রীতিমতো মফিজ প্রধানের বুকে বিঁধল। তিনি চমকে উঠলেন। তিনি ভাবতেও পারেননি যে আমি তার বোনের ভিতরের গোপন কথাগুলো স্পষ্টভাবে বলে দেব। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি ঢোক গেলে কিছু বলতে চাইলেন, কিন্তু তার গলাতে কোনো স্বর বের হলো না। আমি আমার কথার ধারা বজায় রাখলাম। আমি বললাম, আপনার জায়গা আমি থাকলে হয়তো বা এটাই ভাবতাম প্রধান সাহেব। অবিশ্বাস করাটা মানুষের স্বাভাবিক একটা প্রবৃত্তি, বিশেষ করে যখন তার চারপাশের সবকিছু ভেঙে পড়তে থাকে। কিন্তু আমি আপনাকে একটা কথা বিশ্বাস করতে বলবো না। আমি আপনাকে বলবো আপনার নিজের হৃদয়কে বিশ্বাস করতে। আমি আমার হাতটা বাড়িয়ে দিলাম আর বললাম, এক মুহূর্তের জন্য আমাকে আমার কথা ভুলে যান এই অভিশাপের কথা। চোখ বন্ধ করে একবার ভাবুন তো, কয়েক মাস আগেও আপনার এই হিমাদপুর গ্রামটা কেমন ছিল। ভাবুন তো আপনার ছেলেবেলার কথা, কিভাবে আপনারা সবাই মিলে এই গ্রামের স্কুলটাকে তৈরি করেছিলেন, কিভাবে এক ভয়ঙ্কর বন্যার সময় যখন সব ভেসে যাচ্ছিল তখন আপনারা একে অপরের হাত ধরে বেঁচেছিলেন। ভাবুন তো আপনার ছেলের হাসি মুখটা, যাকে আপনি কোলে পিঠে মানুষ করেছেন। ভাবুন তো আপনার স্ত্রীর কথা, যার হাতের এক গ্লাস জল আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিত। আমার কথা মফিজ প্রধানের মনের ভেতরে গভীরে থাকা পুরনো স্মৃতিগুলোকে নাড়া দিচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম তার শক্ত হয়ে থাকা চোয়ালটা ধীরে ধীরে নরম হতে লাগলো। তার দ্রুত চলতে থাকার হৃৎপিণ্ড একটু শান্ত হচ্ছে। আমি গলার স্বরকে আরো খানিকটা নরম করে আনলাম আর বললাম, শোনেন, সেই সুন্দর স্মৃতিগুলো কি মিথ্যা ছিল প্রধান সাহেব? আপনাদের এত বছরের ভালোবাসা, এত বছরের বিশ্বাস, এত বছরের বন্ধুত্ব সবটা কি ফিসফিসানের কাছে হেরে যাবে? সব সত্তাটা আপনাদের সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নিতে চায়। আপনাদের একে অপরের প্রতি বিশ্বাস, ওটা একবার কেড়ে নিতে পারলে ও কিন্তু জিতে যাবে। এখন সিদ্ধান্তটা আপনার। আপনি কি সে অদৃশ্য ফিসফিসানির বিশ্বাস করবেন, নাকি আপনার নিজের সিদ্ধান্ত আপনি অনড় থাকবেন? জীবনে অতিক্রম করার সত্যিগুলো কি বিশ্বাস করবেন? আপনি কি সন্দেহের বীজেই রীতিমতো ডুবে যাবেন, নাকি শেষ একবার চেষ্টা করে দেখবেন আপনাদের হারিয়ে যাওয়া বিশ্বাসটাকে ফিরিয়ে আনা যায় কিনা? আমার কথা শেষ হওয়ার পর অনেকক্ষণ ঘরটা কেমন যেন নীরব ছিল। এই নীরবতা ছিল ঝড়ের আগের শান্ত অবস্থার মতো। আমি অপেক্ষা করছিলাম। আমার সমস্ত সত্তা দিয়ে আমি মফিজ মিয়াকে রীতিমতো অন্তরাত্মার লড়াইটা অনুভব করছিলাম। আর তার ভেতরে ভালো আর মন্দের এক ভয়ঙ্কর যুদ্ধ চলছিল। একদিকে ছিল শয়তানের কুমন্ত্রণার ভয় আর অবিশ্বাস, আরেকদিকে ছিল তার বিবেক, তার স্মৃতি এবং তার ভালোবাসা। অবশেষে আমি একটা চাপা কান্নার শব্দ শুনতে পেলাম। মফিজ প্রধান আমার সামনে মাটিতে বসে পড়েছিলেন। তিনি শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। তার কান্নার শব্দে ছিল অনুশোচনা, লজ্জা, একরাশ অসহায়তা। তিনি আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, কবিরাজ সাহেব, আমারে ক্ষমা করে দেন। আমি 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 প্রায় শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছিলাম। ওই অশুভ ছায়াটা আমার মনটা কেমন ভাবে আঁকড়ে ধরেছে। আমি নিজেই ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারাই ফেলেছিলাম। আপনি ঠিকই বলছেন, আমরা যদি নিজেরা একে অপরকে বিশ্বাস না করি, তাহলে বাইরে কোনো শক্তি আমাদেরকে কিভাবে বাঁচাবে? তার কথা শুনে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি জানতাম আমি যুদ্ধের প্রথম ও সবচেয়ে কঠিন ভাবটা পার করে ফেলেছি। আমার একমাত্র সঙ্গী আবার আমার পাশে আছে। মফিজ প্রধান উঠে দাঁড়ালেন। তার চোখে এখন আর কোনো সন্দেহ ছিল না, ছিল ইস্পাতেরই কঠিন সংকল্প। তিনি বললেন, আপনি বলুন কবিরাজ সাহেব, আমাকে কি করতে হবে? আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনার আদেশ পালন করব। এই গ্রামকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। আমি তাকে আমার পরিকল্পনার কথা বললাম। আজ সন্ধ্যায় সূর্য ডোবার ঠিক পরেই গ্রামের সবাইকে হাটের মাঝখানে সে অভিশপ্ত বট গাছের নিচে জড়ো হতে হবে। মফিজ প্রধানের বুকটা কেমন যেন উদ্বেগে ভরে গেল। কিন্তু তারা কি আসবে? কেউ তো কারো মুখ পছন্দ দেখতে চায় না। আকাশের ঘটনার পর ভয় আরো বাইরে গেছে। তাদের আসতেই হবে। আমি দীর্ঘ গলায় বললাম, আপনাকে যেতে হবে প্রতিটা বাড়িতে, প্রতিটা দরজায়। আপনাকে তাদের ভয় দেখাতে হবে না, আপনাকে তাদের আশার আলো দেখাতে হবে। তাদের মনে করিয়ে দিতে হবে তাদের পুরনো দিনগুলোর কথা। তাদের বলতে হবে, যদি তারা তাদের সন্তানদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে চায়,
যদি তারা আবারও আগের মতো হাসতে চায়, কথা বলতে চায়, তাহলে তাদের আজ রাতে আসতে হবে। বলুন, এটা কোনো আদেশ নয়, এটা নিজেদের আত্মার কাছে তাদের শেষ বিনতি। এরপর শুরু হলো মফিজ মিয়ার আসল পরীক্ষা। তিনি একাই বেরিয়ে পড়লেন। আমি তার সাথে যেতে পারলাম না, কারণ আমার উপস্থিতি হয়তো অনেকের মনেই বেশ ভয় সঞ্চার করত। আমি ঘরে বসে আমার আর্থিক শক্তি দিয়ে পুরো গ্রামটাকে অনুভব করতে লাগলাম। আমি যেন মফিজ প্রধানের সাথেই হাঁটছিলাম, তাদের প্রতিটা কথা শুনছিলাম। প্রথমে বাড়িতে তিনি ধাক্কা দিলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ। তিনি অনেক ডাকাডাকি করার পর ভেতর থেকে এক কর্কশ কণ্ঠ বেরিয়ে এলো, কে চাই? আমি মফিজ, গ্রামের প্রধান। দরজাটা খোলো কাদের ভাই, তোমার সাথে জরুরি কথা আছে। আমার কোনো কথা নেই, তুমি তোমার চর গায়ে তেল দাও। আমি শুনেছি তুমি ওই বাইরের অন্ধ ফকিরকে নিয়ে এসেছো, তাই না? ওই তো সব কিছুর জন্য দায়ী, তুমি ওর সাথে জুটেছো। দৌড়াও আমার দরজা থেকে, দৌড়াও। মফিজ প্রধান হতাশ হলেন না। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সে চিৎকার করে বললেন, কাদের ভাই, তোমার কি মনে আছে ছোটবেলায় আমি গাছে উঠতে গিয়ে পড়ে গেছিলাম আর আমার পা ভেঙে গেছিল। তখন তুমি আমাকে নিজে পিঠে করে 3 মাইল পথ হেঁটে বৈদ্যের বাড়িতে নিয়ে গেছিলে। আজ আমাদের পুরো গ্রামটা পা ভেঙে গেছে কাদের ভাই, অভিশপ্ত হয়ে গেছে। আজ যদি আমরা একে অপরকে পিঠে করে না নিই, তাহলে এই ভাঙা পা নিয়ে আমাদের মরতে হইব। আজ সন্ধ্যায় বটতলায় তোমার জন্য অপেক্ষা করব। কাদের ভাই চলে আসো, যদি তোমার সেই পুরোনো দিনের বন্ধুত্বের কথা একদিন তো মনে থাকে, তাহলে চলে আসো। এই বলে তিনি পরের বাড়ির দিকে গেলেন। কোথাও তাকে অপমানিত হতে হলো, কোথাও তার মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া হলো। কেউ তাকে পাগল বললো, কেউ বললো শয়তানের দালাল। গ্রামের বাতাসে তখনও কুমন্ত্রণার ফিসানি আরো বেড়ে গেছে। শয়তান তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছিল গ্রামবাসীদের মনের ভেতরে রীতিমতো সন্দেহ ঢুকিয়ে দেওয়ার। আমি যেন শুনতে পাচ্ছিলাম সে অদৃশ্য কণ্ঠগুলোকে বলছে, যেও না, ওরা একটা ফাঁদ। ওই অন্ধ ফকির তোমাদের সবাইকে বলি দেবে। মফিজ প্রধান তোমাদের জমি জমা কেড়ে নেওয়ার জন্য এই নাটকটা করছে। কিন্তু মফিজের কথায় ছিল এক অদ্ভুত আন্তরিকতা, তার কণ্ঠে ছিল এক ব্যাকুলতা। তিনি শুধু কথা বলছিলেন না, তিনি কাঁদছিলেন, বিনতি করছিলেন। তিনি তাদের ভয় দেখাচ্ছিলেন না, শুধু তাদের ভালোবাসার দোহাই দিচ্ছিলেন। আর ধীরে ধীরে, খুব ধীরে ধীরে বরফ গলতে শুরু করল। কিছু বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো, কিন্তু দরজার সামান্য ফাঁক হয়ে রীতিমতো ওকে দিয়ে তাকে দেখল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। পশ্চিম আকাশের সূর্যটা তখন রক্তের মতো লাল রং ধারণ করে ডুবে যাচ্ছিল। তখন আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। এখন সময় হয়ে গেছে, হয়তোবা এই রাতটাই হিমাতপুরের শেষ রাত, অথবা এক নতুন সকালের শুরু। আমি মফিজের কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে হাটের দিকে এগিয়ে গেলাম। মারিদা মারের ছায়ার সাথে বিষ অদৃশ্য হয়ে আমার কাঁধেই ছিল। আমরা যখন বট গাছের নিচে গিয়ে পৌঁছালাম, তখন আমার শরীরটা রীতিমতো শিউরে উঠল। গাছের 4-5টা তীব্র ঠান্ডা, নেতিবাচক বা নেগেটিভ এনার্জি রীতিমতো বিকিরিত হচ্ছিল। বাতাসটা এতটাই ভারী যে নিঃশ্বাস নিতেও রীতিমতো কষ্ট হচ্ছিল। গাছগুলো রীতিমতো নড়ছে না, যেন ভয়ে জমে গেছে। আমি যা ভেবেছিলাম তাই। হাটের চত্বরটা প্রায় ফাঁকা। গুটি কয়েক বৃদ্ধ আর কিছু কৌতূহলী কিশোর ছাড়া কেউ আসেনি। আমার পরিকল্পনা কি তাহলে ব্যর্থ হতে চলেছে? মফিজ প্রধান হতাশা রীতিমতো ভেঙে পড়লেন। সব শেষ কবিরাজ সাহেব, কেউ আসেনি, ওরা আর মানুষ নাই। আমি কাঁধ হাত রেখে বললাম, এখনো রাত শেষ হয়নি প্রধান সাহেব, বিশ্বাস রাখুন। ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম দূর থেকে রীতিমতো কিছু ছায়ামূর্তি এগিয়ে আসছে। 1 জন 2 জন 10 জন, ধীরে ধীরে লক্ষ্য করলাম গ্রামের মানুষজন আসতে শুরু করলো। তাদের হাতে লাঠি, বললাম দা। তারা একে অপরের থেকে রীতিমতো দূরত্ব বজায় রেখে হেঁটে হেঁটে আসছিল। তাদের চোখে ভয় ছিল, সন্দেহ, কিন্তু সাথে ছিল একে চিলতে আসার আলো। মফিজের কথাগুলো হয়তো তাদের অবিশ্বাসের দেয়ালটাকে পুরোপুরি ভাঙতে পারেনি, কিন্তু তাতে একটা ফাটল ধরাতে পেরেছিল। কিছুক্ষণের মধ্যে পুরো গ্রামবাসী রীতিমতো সে বন গাছের নিচে এসে হাজির হলো। কিন্তু তারা কোনো জনগোষ্ঠী ছিল না,
ছিল সশস্ত্র, ভীত এবং পরস্পরের প্রতি অবিশ্বাসকারী মানুষের ভিড়। স্বামী তার স্ত্রীর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে, ভাই তার ভাইয়ের দিকে রীতিমতো অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার ভিতরে এক প্রকার সন্দেহ। তারা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি তাদের প্রধান শত্রু। আমি ভিড়ের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালাম। আমার হাতে সে পুরনো লাঠি ছাড়া আর কিছুই ছিল না। আমি চোখ বন্ধ করে ফেললাম। অনুভব করলাম কেউ বঞ্চনার শয়তান তার সমস্ত শক্তি দিয়ে বট গাছের শিকড়ের মধ্যে ঘনীভূত হচ্ছে ধীরে ধীরে। সে হাসছে, কারণ সে দেখছে তার শিকাররা সবাই একসাথে জড়ো হয়েছে। তার কাজটা এখন সোজা হয়ে গেছে। আমি আমার শান্ত কিন্তু গম্ভীর গলায় বলতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে শয়তান তার চূড়ান্ত আক্রমণ শুরু করলো। হঠাৎ করে পুরো চত্বর জুড়ে ভয়ঙ্কর হাড় হিমপাড়া কান্নার শব্দ শোনা গেল। কিন্তু সেই কান্না কোনো উৎস ছিল না। শব্দটা আসছিল মাটি ফুঁড়ে, বাতাস ছিঁড়ে, প্রত্যেকের মাথার ভেতর থেকে। এরপরে শুরু হলো আসল বিভীষিকা। স্বাধীনতার শিকড় জালের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে গোপন ভয়, সবচেয়ে গভীর হিংসা, সবচেয়ে যন্ত্রণাদায়ক স্মৃতিকে বের করে তাদের চোখের সামনে জীবন্ত করে তুলল। এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটিয়ে দিল। এটা কোনো বিভ্রম ছিল না, এটা ছিল প্রতিটা মানুষের রুহের উপরে সরাসরি আক্রমণ। আমি আমার আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে সে নারকীয় দৃষ্টি দেখতে লাগলাম। যে হাসিম কামার তার বন্ধু কাদেরকে সন্দেহ করত, সে দেখলো কাদের তার দোকানে আগুন লাগিয়ে দিচ্ছে আর পৈশাচিক উল্লাসে হাসছে। যে বৃদ্ধ শাশুড়ি তার ছেলের বউকে সন্দেহ করতে, সে দেখলো তার ছেলের বউ একটা ভয়ঙ্কর ডাইনির রূপে তার দিকে এগিয়ে আসছে, তার হাতে বিষের বাটি। যে দুই ভাই জমি জমা নিয়ে ঝগড়া করছিল, তারা দেখলো তাদের মৃত বাবা কবরের ভেতর থেকে উঠে এসে আঙ্গুল তুলে একজন আরেকজনকে বলছে, তুই আমার মৃত্যুর জন্য দায়ী। যে স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতো, সে দেখলো তার স্ত্রী তারই সবচেয়ে কাছের বন্ধুর সাথে আপত্তিকর অবস্থায় দাঁড়িয়ে আছে আর খিলের করে হাসছে। এক মুহূর্তের জন্য পুরো চত্বরটা রীতিমতো পাগল হয়ে গেল। পাগল চিৎকার, কান্না, গালিগালা, যন্ত্রণাদের বাতাস রীতিমতো ভারী হয়ে গেল। এক অদ্ভুত ব্যাপার ঘটে গেল। মানুষ একে অপরের দিকে রীতিমতো ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। ভাই ভাইকে মারার জন্য লাঠি ধরলো, প্রতিবেশীর গলা টিপে ধরলো। পুরো গ্রামটা রীতিমতো আত্মহত্যার জন্য উৎসবে মেতে উঠলো। এক অদ্ভুত অবস্থা গড়ে উঠলো চারিদিকে। এক অদ্ভুত ব্যবস্থা, আমি কল্পনাও করতে পারিনি এমনটা হবে। সবাইকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছিল। লক্ষ্য করলাম সবার চোখ রীতিমতো লাল হয়ে গেছে। তারা যেন হিপনোটাইজড হয়ে গেছে। তারা জানে না তারা কি করছে, কাকে মারছে, কাকে দেখছে, কাদের সাথে কি করছে। এক পাগল গ্রাম হয়ে গেল, পাগল গ্রাম। তাদের চোখের সামনে বিভ্রমগুলোকে তারা বাড়তে শুরু করলো। আমি বুঝতে পারলাম আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি বারিদকে নির্দেশ দিলাম, মারিদ এখনই শুরু করতে হবে। মারিদ সময় নেই। আমার নির্দেশের সাথে সাথে বারিদ তার সমস্ত শক্তি দিয়ে এক অদৃশ্য দেয়াল তৈরি করলো, যা সেই বট গাছ থেকে বেরিয়ে আসা অশুভ ফিসফিসানি আর বিভ্রমের তরঙ্গকে বাধা দিল। এটা কোনো শারীরিক দেয়াল ছিল না, ছিল একটা আধ্যাত্মিক দেয়াল। গ্রামবাসী তখন বিভ্রম দেখছিল, বিভ্রম কুহক দেখছিল, মায়াজাল দেখছিল, কারণ বিষটা ততক্ষণে তাদের মনে ছড়িয়ে ফেলেছে। কিন্তু সেই বিভ্রমের তীব্রতা কমে এলো। সে নারকীয় কোলাহলের মধ্যে আমার কণ্ঠস্বর যেন একটু সুযোগ পেল। আমি আমার জীবনের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে উঠলাম আর বললাম, থামুন! আপনারা যা দেখছেন সব মিথ্যে, সব মায়াজালিগুলো আপনাকে দেখানো হচ্ছে। ওটা আপনাদের মনের ভয়, আপনাদের আত্মার অন্ধকার দিক দেখানো হচ্ছে। ওগুলো রিয়েল না, এগুলো সম্পূর্ণ বিভ্রম। ওদিকে তাকান না, আপনারা তাকাবেন না। যার জন্য একসাথে বড় হয়েছেন তাদের থেকে কোনোভাবে আপনারা ভুল করবেন না। আমার কণ্ঠস্বর ছিল কামানের গোলার মতো। সেই উম্মাতর মধ্যে কয়েকজন এক মুহূর্তের জন্য থেমে গেল, আরো ঘোড়ার চোখগুলো আমার দিকে ফিরালো। আমি আবারও বললাম, আপনারা একা নন। আপনাদের সবচেয়ে শক্তিশালী হলো আপনাদের একতা। ও শয়তান, আপনার ভেতরের শয়তান একা 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 করে দিতে চায়, আপনাদের একা করে মারতে চায়। ওদের ফাঁদে পা দিবেন না, ওর ফাঁদে পা দিবেন না। আপনার পাশে যে দাঁড়িয়ে আছে সে হাতটা ধরুন, তার হাতটা ধরুন, অনুভব করুন তার শরীরের উষ্ণতা। সেটাই সত্যি, বাকি সব মায়াজাল, বাকি সব খারাপ, সবকিছু মিথ্যে।
আমার কথাগুলো ধীরে ধীরে কাজ করতে শুরু করলো। ভিড়ের মধ্যে থেকে একজন বৃদ্ধ, যিনি হয়তোবা দেখেছিলেন তার ছেলে তার বুকে ছুরি বসাতে আসছে, তিনি ভয়ে তার আসল ছেলের দিকে রীতিমতো হাত বাড়ালেন। ছেলেটা তাদের বাবাকে বাড়তে উদ্যত হয়েছিল, কিন্তু আমার কথা শুনে সে এক মুহূর্তের জন্য থেমে গেল। বাবা আর ছেলে ভয় রীতিমতো কাঁপতে কাঁপতে একে অপরের হাত ধরল, আর সেই মুহূর্তে তাদের দুজনের চামড়ায় স্পর্শ হলো। এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। তাদের চোখের সামনে বিভ্রমটা কাচের মতো ঝনঝন করে ভেঙে গেল। তারা দুজনেই দেখলো তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। এই দৃশ্যটা দেখে তারা এক মুহূর্ত যেন সাহস পেল। স্বামী তার স্ত্রীর হাত ধরলো, ভাই তার ভাইয়ের কাঁধে হাত রাখলো। আর যতক্ষণ মানুষ একে অপরের সাথে শারীরিক সংযুক্ত হচ্ছিল, ততই তাদের সম্মিলিত ইতিবাচক শক্তি অভেদ্য দেয়াল পরিণত হলো। কুমন্ত্রণা শয়তান বা সেই শয়তান যন্ত্রণায় চিৎকার করছিল। এটা কোনো মানুষের গলার স্বর ছিল না, ছিল হাজার হাজার আত্মার সম্মিলিত আর্তনাদের এক ভয়ঙ্কর শব্দ, যা প্রত্যেকের মাথার খুলির ভেতর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। তার খাবারের উৎস, ঘৃণা, ভয় আর অবিশ্বাস, ভালোবাসা, আর সে বিশ্বাসে রূপান্তরিত হয়ে দুর্বল হয়ে পড়ছিল। সে তার শেষ চেষ্টাটা করলো। বট গাছে প্রবল ভাবে কাঁপতে শুরু করলো। তার ডালপালা যেন জীবন্ত সাপের মতো মানুষের উপরে আছড়ে পড়তে চাইলো। মাটি ফেটে তার শিকড়গুলো বেরিয়ে এসে মানুষকে পা চেপে রীতিমতো ধরতে চাইলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গ্রামবাসীরা তখন একে অপরের দিকে হাত ধরে বিশাল মানব শৃঙ্খল তৈরি করে ফেলেছে। তাদের সম্মিলিত বিশ্বাসের শক্তি তখন সেই শয়তানের চেয়ে হাজার গুণ বেশি হয়ে গেছে। অবশেষে এক তীব্র আলোর ঝলকানির সাথে বট গাছের গুড়ির ভেতর থেকে এক ভয়ঙ্কর তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। সে আর্তনাদের সাথে গাছটার সম্পূর্ণ পাতা এক মুহূর্তে রীতিমতো শুকিয়ে ঝরে পড়ল। গাছটা যেন এক মুহূর্তে হাজার বছর বুড়িয়ে গেল। সেই কুমন্ত্রণার ছায়া পরজীবী শয়তান গ্রামবাসীদের সম্মিলিত ইতিবাচক শক্তির চাপে টিকতে না পেরে এক বিকট শব্দে ছিন্ন ভিন্ন হয়ে গেল। তার বিলীন হয়ে যাওয়াটা আমি আমার আত্মার চোখ দিয়ে দেখলাম, যেন লক্ষ লক্ষ কালো প্রজাপতি রীতিমতো পুরো ছাই হয়ে বাতাসে মিশে গেল। পুরো চত্বরটা জুড়ে নেমে এলো এক গভীর নীরবতা। গাছের কাঁপুনি থেমে গেছে, বাতাসটা আবারও হালকা হয়ে গেছে। সে দম বন্ধ করা অনুভূতিটা আর নেই। কিছুক্ষণ পর সে নীরবতা ভেঙে গেল কান্নার শব্দে। কিন্তু এই কান্না ভয় বা কান্নার শব্দ ছিল না, এ ছিল মুক্তির কান্না, অনুশোচনার কান্না, ভালোবাসার কান্না। মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। তারা তাদের ভুল বুঝতে পারছিল। তারা বুঝতে পেরেছিল কত ভয়ঙ্কর এক খাদের কিনারায় তারা দাঁড়িয়েছিল। রাত কেটে গেছে, সকাল হলো। হিমাতপুর গ্রামের 40 বছরে এক নতুন সূর্য উঠল। সেই সূর্যের আলোয় ছিল আশা, নতুন করে বাঁচার স্বপ্ন। গ্রামের মানুষজন আবার কথা বলতে শুরু করলো, হাসতে শুরু করলো। হাতটা আবারও পুরনো কোলাহলে মেতে উঠল। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। আমার কাজ শেষ। মফিজ প্রধান আমার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল এক অদ্ভুত কৃতজ্ঞতার জল। তিনি আমার হাত ধরে বললেন, কবিরাজ সাহেব, আপনি আমাদের যে উপকার করলেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনি আমাদের স্বামীকে নতুন জীবন দিয়েছেন। আমি মৃদু গলায় হাসলাম আর বললাম, আমি কিছুই করিনি প্রধান সাহেব, যা করার আপনারাই তো করেছেন, আর উপর আল্লাহ করেছেন। আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে নিজেদের গ্রামকে বাঁচিয়েছেন। আমি তার কাঁধে ভর দিয়ে গ্রামের সীমানার দিকে এগিয়ে যাচ্ছিলাম। মফিজ প্রধান আমাকে এগিয়ে দিতে আসছিলেন। যাওয়ার আগে আমি শেষবারের মতো দাঁড়ালাম। তার দিকে না ফিরে আমি খুব শান্ত গলায় বললাম, একটা কথা মনে রাখবেন প্রধান সাহেব। কি কথা কবিরাজ সাহেব? আমার গলাটা স্বরটা রীতিমতো শীতল হয়ে গেল। আমি শয়তানটাকে তাড়িয়েছি, কিন্তু আপনাদের মনের ভেতরে শয়তানকে না। যে সত্তাটা আপনাদের গ্রামকে আক্রমণ করেছিল সে বাইরে থেকে আসেনি। সে আপনাদের মনের ভিতরে লুকিয়ে থাকা সন্দেহ, হিংসা আর অবিশ্বাসকে ব্যবহার করেছে। সে শুধু আগুনে ঘি ঢেলেছে। আগুনটা কিন্তু আপনাদের ভেতরে ছিল। আমার কথাটা শুনে মফিজ প্রধানের শরীরটা রক্ত যেন হিম হয়ে গেল। তিনি আমাদের দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি আমার শেষ কথাটা বললাম, আজ আপনারা একত্রিত হয়েছেন তাই শয়তানটা হেরে গেছে, কিন্তু কাল যখন আবারও আপনাদের মধ্যে স্বার্থ নিয়ে ঝগড়া হবে, যখন আবারও একে অপরের প্রতি অবিশ্বাস জন্মাবে, তখন মনে রাখবেন সেই কুমন্ত্রণার শয়তান আবারও ফিরে আসবে। যে তার বীজ রয়ে গেছে আপনাদের ভিতরে, সে আবারও ফিরে আসবে। শুধু একটা সুযোগের অপেক্ষায় আছে। আসল লড়াইটা কিন্তু বট গাছের নিচে নয়,
আসল লড়াইটা আপনাদের নিজেদের মনের ভেতরে। প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করতে হবে, আপনাদের মাথায় রাখবেন। এই বলে আমি আর দাঁড়ালাম না। আমি ধীরে ধীরে হিমাদপুর গ্রাম থেকে বেরিয়ে এলাম। আমার পেছনে পড়ে রইল একে পুনরুজ্জীবিত অদ্ভুত এক গ্রাম, যে কিনা শয়তানের পাল্লায় পড়ে পুরোপুরি শেষ হয়ে গেছিল। কিন্তু আমি জানি এই গ্রাম আর কখনো আগের মতো হবে না। আজ থেকে হিমাদপুর মানুষ যখন অপরের দিকে তাকাবে, হাসবে, কথা বলবে, তখন তাদের মনের কোণে একে শীতল ভয় সবসময় কাজ করবে। তারা প্রতিবেশী হাসি মুখে আড়ালে সবসময় সে ভয়ঙ্কর বিভ্রমের ছায়াটা খুঁজবে, যা তারা সেই রাতে দেখেছিল। তারা একে অপরকে ভালোবাসবে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারবে না, কারণ তারা জেনে গেছে তাদের মনের ভিতরে এক ভয়ঙ্কর শয়তান বাস করে, যে শুধু ঘুমিয়ে আছে কিন্তু মরেনি। তার কোনো মৃত্যু নেই, তার কোনো বিনাশ নেই, তাকে শুধু ঘুম পাড়িয়ে রাখা যায়। এতটুকু বলেই দাদুভাই থেমে গেলেন আর বললেন, শোনো, এই ছিল আমার ঘটনা, বুঝলে নাতি ভাই? অন্য সময় আরেক ঘটনা শোনাবো, কেমন? আজ না এতটুকু থাকো, কেমন? যাও ঘুমিয়ে পড়ো। আমি বললাম, থ্যাংক ইউ দাদু ভাই, এত অদ্ভুত সুন্দর এবং একই সাথে শিক্ষণীয় এক ঘটনা আমাকে শোনানোর জন্য। এই বলে আমি বাড়িতে ফিরে এলাম। ও জেফরি ভাই, বলতে ভুলে গিয়েছি, আমার দাদুর নাম আজমল কবিরাজ। আশা করি ঘটনাটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভৌতিক দুনিয়ায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া।